সালামু আলাইকুম শিক্ষার্থীরা, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আমি আজকে কিন্তু তোমাদের অ্যানাউন্সমেন্টে বলেছিলাম যে ঠিক সন্ধ্যা 6:30টায় আমরা অর্থনীতি প্রথম পত্রের একটা ডেমো ক্লাস নিয়ে হাজির হব এবং প্রথম পত্রের তৃতীয় অধ্যায় উৎপাদন ব্যয় এবং আয় অধ্যায়টা পড়বো। তো তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমাদের কলেজ লাইফ কেমন যাচ্ছে, ইকোনমিক্স তোমাদের কি কঠিন লাগছে নাকি সহজ লাগছে, তো কমেন্টে জানাও। আচ্ছা, অলরেডি আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টরা আমাদের সাথে যুক্ত হয়েছে। সাইমা আক্তার উর্মি বলেছে আচ্ছা ভাইয়া কোথায়? হ্যাঁ, ভাইয়া চলে এসছে। সবাই ভাইয়া আছে কিনা এটা নিয়ে টেনশনে ছিল। সানজিদা হক সালাম দিয়েছো, উম্মে হাবিবা সালাম দিয়েছো, বলেছো আসসালামু আলাইকুম স্যার। জেম আলম সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে যারা যারা সালাম দিয়েছো। তো তোমরা আমাকে জানাও যে তোমাদের কলেজ লাইফ কেমন যাচ্ছে। হ্যাঁ, অজয় কুমার রয় জিজ্ঞেস করেছো কেমন আছেন ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো এবং কলেজে ইকোনমিক্স তোমাদের কেমন লাগছে? আচ্ছা, তাকলিমা জাহান চৌধুরী বলেছো যে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। জুই বলছো যে ভালো না, কলেজ লাইফ কেন ভালো যাচ্ছে না কেন? আচ্ছা, সানজিদ হক বলছে যে ভাই আমি পেইড ব্যাচের। আচ্ছা, পেইড ব্যাচের হয়েও চলে আসছে, কোনো অসুবিধা নাই। আমরা বেসিক্যালি পড়াশোনা করব। সো তোমরা থাকো, দেখি আমরা কতটুকু কি পড়াশোনাটা আগায় নিতে পারি। আচ্ছা, তো এখন আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে তোমাদের কলেজে কি মানে তৃতীয় অধ্যায়, প্রথম পত্রের তৃতীয় অধ্যায় যে উৎপাদন ব্যয় এবং আয়, এই অধ্যায়টা শুরু করেছে কিনা? কারা কারা এই অধ্যায়টা অলরেডি শুরু করেছো কলেজে, আমাকে একটু জানাও তো। আচ্ছা, ফারজান আলম বলেছে কলেজে এত ক্লাসই করো না, কলেজে ক্লাস না করলে তো মুশকিল, পরে কিন্তু এটার জন্য তোমাদের সাফার করতে হবে। তো আমাকে একটু কমেন্টে তোমরা জানাও যে প্রথম পত্রের তৃতীয় অধ্যায় কারা কারা তোমরা কলেজে পড়াশোনা শুরু করেছো, নাকি এখনো প্রথম পত্রের তৃতীয় অধ্যায় যাওই নাই। হ্যাঁ, যদি তোমরা শুরু করে থাকো তাহলে যেটা হবে, মানে আমরা কেমন পড়াশোনা করি 10 মিনিট স্কুলের পেইড ব্যাচে তোমরা পড়াশোনা বুঝতে পারবা কিনা, তাহলে তোমাদের কম্পারিজন করতে সুবিধা হতো। আচ্ছা, তানভীর বলেছে যে না শুরু করে নাই এখনো। সঞ্জিদা হক বলছো যে না শুরু করে নাই। আচ্ছা, কলেজে এখনো শুরু করে নাই, সমস্যা নাই। তোমরা যদি দ্বিতীয় অধ্যায় পড়ে থাকো তাহলে মোটামুটি এই অধ্যায়টা বুঝে যাওয়ার কথা। এই অধ্যায় আমরা একটা বেসিক আইডিয়া দিব। তো তোমাদের জন্য একটা একটু কষ্টের সংবাদ আছে, এটা আমার জন্য খুবই কষ্টের। সেটা হচ্ছে তোমাদের জন্য আমি একটা ফুল স্লাইড রেডি করেছিলাম। স্লাইডটা রেডি করে আমি আমার ল্যাপটপে রেখেছিলাম। সামহাউ, খুবই ব্যাড লাক, আমার ল্যাপটপটা আজকে ক্র্যাশ করছে এবং হার্ড ডিস্ক ক্র্যাশ করছে। মানে আমার যত ডেটা ছিল সব মুছে গেছে এবং ইনক্লুডেড আমি তোমাদের জন্য যে স্লাইডটা রেডি করছিলাম সেটাও হয়েছে। তো এটা একদিক দিয়ে খারাপ হয়েছে আর একদিক দিয়ে ভালো হয়েছে। সেটা হচ্ছে আমি আজকে চিন্তা করছি তোমাদের মানে একদম স্কুল কলেজ নর্মাল ইন পার্সন কোচিং সেন্টারে কি হয়, আমরা বোর্ডে লিখে লিখে পড়াই। সো আমরাও আজকে মানে ফুল স্লাইড নির্ভর না হয়ে একটু লিখে লিখে পড়াশোনা করব, ঠিক আছে? তো চলো আমরা পড়াশোনাটা শুরু করি। আমরা একটু লিখে লিখে পড়াশোনা শুরু করব। হয়তো আমাদের গতি একটু কম থাকতে পারে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এ কোনো অসুবিধা হবে না। তো তোমাদের এর আগে একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে 10 মিনিট স্কুল তোমাদের জন্য অনলাইন ব্যাচ নিয়ে আসছে, যেটাকে বলতেছে OB27। এই OB27 এ তোমাদের জন্য বাংলা, ইংলিশ, আইসিটি যেমন আছে, আবার আর্টস এর সেগমেন্টে তোমাদের জন্য কিন্তু ইকোনমিক্স, জিওগ্রাফি আছে। তোমরা চাইলে ইকোনমিক্স এবং জিওগ্রাফি বান্ডেল আকারে কিনতে পারো, সেক্ষেত্রে খরচ একটু কম পড়বে। কিন্তু কারো এমন ধরো যার জিওগ্রাফি নাই, শুধু ইকোনমিক্স আছে, তুমি চাইলে ইকোনমিক্সও কিনতে পারবে। এবং সেখানে আমরা কিভাবে পড়াশোনা করাই তোমাদের একটু বলি। সেখানে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ তোমাদের স্লাইড থাকে এবং স্লাইডে আমি এবং আমার সাথে কাইফ নামে একটা তোমাদের ভাইয়া পড়ায়। তো আমরা হচ্ছে তোমার স্লাইডে পড়াই এবং দাগানো স্লাইডটা তোমরা পেয়ে যাবা। এবং তোমরা ক্লাস করবা কোথায়? ক্লাস করবো হচ্ছে অ্যাপসে। এই যে ক্লাসগুলো করানো হবে বা অলরেডি হচ্ছে, সেই ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড থেকে যাবে এবং প্রিভিয়াস গত বছরের সিলেবাসে যে ক্লাসগুলো আছে সেগুলোও তোমরা চাইলে রেকর্ডেড দেখে নিতে পারো। ধরো এবার কলেজ পরীক্ষায় কারো চতুর্থ অধ্যায় আছে, কিন্তু চতুর্থ অধ্যায় আমরা এখনো পড়াই নাই, তো তখন কি হবে? তখন তুমি চাইলে গত বছরের রেকর্ডেড লাইভ দেখে নিতে পারবা। এবং এই ক্লাস শেষ হওয়ার পর পর প্রত্যেক চ্যাপ্টারে তোমরা পিডিএফ নোট পেয়ে যাবে, অর্থাৎ স্লাইডের সাথে সাথে তোমাদের পিডিএফ হ্যান্ড নোট পেয়ে যাবে। তোমরা চাইলে ওইটা ফোনে, ট্যাবে, ল্যাপটপে পড়তে পারবা। আবার চাইলে যদি কেউ মনে করো প্রিন্ট করে নিবা, ওই পিডিএফ তোমার ওই নোটটা তোমরা চাইলে প্রিন্ট করে নিতে পারবা। এবং যেই দিন ক্লাসটা হবে, যেই ক্লাস, পরের দিন ওই ক্লাসের উপরে তোমাদের একটা এমসিকিউ এক্সাম থাকবে, ঠিক আছে? এবং
তোমাদের এইটার সাথে সাথে প্রত্যেক সপ্তাহে আমরা একটা করে, প্রত্যেক শুক্রবারে আমরা করে একটা কিউএনএ সেশন রাখি, কোশ্চেন এন্ড আনসার সেশন। সেইখানে কেউ এখানে ধরো তোমরা টাইপ করে কোশ্চেন গুলা করতে পারো আমাদের কাছে, ডিরেক্ট ভয়েস ওভার দিয়ে করতে পারো না, কিন্তু কিউএনএ সেশনে তোমরা সরাসরি আমাদের সাথে ভয়েসে যুক্ত হয়ে, হ্যাঁ, জুম সেশনে যুক্ত হয়ে আমাদেরকে কোশ্চেন করতে পারবা, এবং আমরা তোমরা যেগুলো পুরো সপ্তাহে বোঝো নাই সেগুলো ইনশাল্লাহ বোঝাই দিব। ঠিক আছে, তো আমরা এইভাবে আগাবো। এবং আমরা কিন্তু প্রত্যেক 3টা বা 4টা চ্যাপ্টার শেষ হয়ে গেলে ওই চ্যাপ্টার গুলোর উপর আবার বোর্ডে যত সিকিউ আসছে, এমসিকিউ আসছে, এগুলো সলভ করাবো। এবং তোমাদের বোর্ড স্ট্যান্ডার্ড বেশ কিছু মডেল টেস্টও হবে, হ্যাঁ, মোটামুটি যখন কোর্সগুলো আমরা অ্যাডভান্স করে যাব। তো যাই হোক, আমরা পড়াশোনাটা শুরু করি। হ্যাঁ, প্রথমত উৎপাদন কাকে বলে বা উৎপাদনের ডেফিনেশন। উৎপাদন হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় প্রকৃতি প্রদত্ত যে কোনো বস্তুর আমরা উপযোগ বৃদ্ধি করি অথবা নতুন উপযোগ সৃষ্টি করি। ব্যাপারটা কেমন, আমি আবার ডেফিনেশনটা বলি। সেটা হচ্ছে উৎপাদন হলো এমন একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় প্রকৃতি প্রদত্ত কোনো বস্তুর বা প্রকৃতি হতে প্রাপ্ত কোনো বস্তুর আমরা উপযোগ বৃদ্ধি করি বা নতুন উপযোগ সৃষ্টি করি। কেমন ব্যাপারটা, ধরো প্রকৃতি থেকে আমরা গাছ পেলাম। উপযোগ মানে কি? উপযোগ মানে হচ্ছে তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে অলরেডি জানো যে অভাব পূরণ করার ক্ষমতা, রাইট? মানে ধরো পানি খেলে আমার তৃষ্ণা মেটে, এটা হচ্ছে পানির একটা উপযোগ। তো এখন আমার বলা হচ্ছে যে উৎপাদনে প্রকৃতি প্রদত্ত কোনো বস্তুর আমরা নতুন উপযোগ সৃষ্টি করি অথবা উপযোগ বৃদ্ধি করি। তো ধরো প্রকৃতি থেকে আমরা কি পেলাম? গাছ। এখন এই গাছের এক ধরনের অভাব পূরণ করার ক্ষমতা আছে, দ্যাট মিনস এক ধরনের উপযোগ আছে। এখন সেইটা থেকে আমরা কাঠ তৈরি করলাম, সেইটার এক ধরনের উপযোগ। তার মানে দেখো, গাছ থেকে যে কাঠ তৈরি করলাম এইটাও একটা উৎপাদন। তারপরে সেই কাঠ থেকে ধরো আমি পড়বার টেবিল, হ্যাঁ, রিডিং টেবিল তৈরি করলাম। এই যে কাঠ থেকে রিডিং টেবিল তৈরি, মানে প্রকৃতি প্রদত্ত একটা বস্তুর কাঠের এক ধরনের পূরণ করার ক্ষমতা ছিল, টেবিল একটা ডিফারেন্ট পারপাসে, ডিফারেন্ট উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে। তার মানে যে কাঠ থেকে আমি যেই প্রক্রিয়ায় টেবিল তৈরি করছি এইটাকেই বলা হচ্ছে উৎপাদন। তো আমি লিখে ফেলি, চলো। প্রকৃতি প্রদত্ত, যেখানে প্রকৃতি হতে প্রাপ্ত বস্তুর উপযোগ বৃদ্ধি পায় বা নতুন উপযোগ সৃষ্টি, যেমন কি গাছ হতে আসবাবপত্র তৈরি, এটা একটা উৎপাদন, রাইট? তো এখন এরপরে আসো, উৎপাদনের পরে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে উৎপাদনের উপকরণ। অর্থাৎ উৎপাদন করতে কি কি ধরনের উপকরণ লাগে। ধরো উৎপাদন করতে, কোনো একটা জিনিস উৎপাদন করতে, এই যে গাছ থেকে আমি আসবাবপত্র তৈরি করব, এই প্রক্রিয়ার মাঝখানে আসলে কি কি উপকরণের আমার দরকার হয়। হাজার হাজার উপকরণ লাগতে পারে, কিন্তু এই হাজার হাজার উপকরণকে আমরা 4টা মেইন ভাগে ভাগ করে ফেলতে পারি। কি কি আসো দেখি। উৎপাদনের উপকরণ। এখন উৎপাদনের উপকরণ হচ্ছে উৎপাদন কার্য পরিচালনা করার জন্য যেই যেই জিনিসের দরকার হয় সেটাকে বলা হচ্ছে উৎপাদনের উপকরণ। এখন উৎপাদনের উপকরণ হচ্ছে 4টা।
কি কি? উৎপাদন উপকরণ চারটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন আর সংগঠন, তাই না? ভূমি, শ্রম, মূলধন আর সংগঠন কি কি? যেটাকে বলা হচ্ছে ল্যান্ড, ঠিক আছে? লেবার, হ্যাঁ, মূলধন আর হচ্ছে সংগঠন। সংগঠন সংগঠন। এখন এই যে উৎপাদনের উপকরণ চারটা, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, তোমাদের বইয়ে দেখবা যে এই প্রত্যেকটার আবার কি আছে, সংজ্ঞা দেওয়া আছে এবং বৈশিষ্ট্য আলোচনা করা আছে। এইটা পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এমন না, তোমরা এটা একবার রিডিং পড়বা। তো এর মধ্যে তোমার কিছু জিনিস বলে রাখি, যেটাকে বলা হচ্ছে ভূমি। ভূমি হচ্ছে প্রকৃতি প্রদত্ত যে কোনো বস্তুকে অর্থনীতিতে আমরা ভূমি বলে সম্বোধন করব। ভূমি মানে বা ল্যান্ড বলতে আমরা কিন্তু শুধুমাত্র সারফেস বা যেইটার উপরে আমরা দাঁড়ায় আছি সেইটাকে বোঝানো হয়, কিন্তু ইকোনমিক্সে ভূমি বলতে বোঝানো হবে হচ্ছে প্রকৃতি প্রদত্ত যে কোনো বস্তু। প্রকৃতি ধরো প্রকৃতি থেকে আমি কি পেলাম, গাছ পাইছি, সেই গাছ থেকে আমি ব্রিডিং টেবিল তৈরি করছিলাম। তার মানে এই উৎপাদন প্রক্রিয়ায় ল্যান্ড বা ভূমি কোনটা, সেটা হচ্ছে গাছ। তারপরে ধরো আমি বালি থেকে সিমেন্ট তৈরি করছি, এই যে বালি থেকে সিমেন্ট তৈরি করলাম এইটাও ভূমি, ঠিক আছে? আবার আমরা কয়লা পেলাম, হ্যাঁ, মাটির গর্ভ থেকে কয়লা পেলাম, সেটাকেও ভূমি বলা হবে। নদীর পানি ব্যবহার করে কোনো একটা জিনিস তৈরি করছি, তাইলে ওই উৎপাদন প্রক্রিয়ায় নদীর পানি হচ্ছে ল্যান্ড। তো তার মানে ল্যান্ড মানে এখানে শুধুমাত্র সারফেস কে বোঝাবো না, উৎপাদন প্রক্রিয়ায় যে জিনিসটা আমি সরাসরি প্রকৃতি থেকে পাবো সেটাই হবে হচ্ছে আমার ভূমি। শ্রম, হ্যাঁ, শ্রম বলতে এখানে মানসিক এবং শারীরিক দুই রকম শ্রমকে বোঝাবে। হ্যাঁ, এখানে বৈশিষ্ট্য অনেক কিছু দেওয়া আছে যেটা তোমরা রিডিং পরে নিলেই পারবে, আমি জাস্ট বেসিকটা আলোচনা করে দিচ্ছি। মূলধন, মূলধন হচ্ছে উৎপাদন প্রক্রিয়ায় মানে উৎপাদন প্রক্রিয়া আমি যে উৎপাদনটা পেলাম, উৎপাদিত যে পণ্যটা পেলাম, সেটা যদি আবার নতুন করে উৎপাদন প্রক্রিয়া আমি ব্যবহার করি তাহলে সেটাকে বলা হবে মূলধন। অর্থাৎ মূলধন হলে মানে উৎপাদন প্রক্রিয়ায় যে আউটপুটটা পেলাম, হ্যাঁ, কোনো কিছু যে পেলাম সেটা যদি আমি পুনরায় আবার উৎপাদন কার্যে ব্যবহার করি তখন সেটা হবে মূলধন। আর সংগঠন কি, এই যে ভূমি, শ্রম, মূলধন এগুলোকে একসাথে করে আমরা উৎপাদন কার্য পরিচালনা করছি, সেইটাকে মানে এই যে এই কাজটা করে, ধরো এই কাঠ থেকে আমার টেবিল তৈরি করার জন্য এটা কিন্তু একটা প্রক্রিয়ার দরকার, একটা স্পেস ভাড়া নিতে হবে, সেখানে কিছু মেশিনারিজ লাগবে, আমি 2-3 জন লোক নিয়োগ করব, করে এরপরে কাঠ থেকে সেখানে আমি কিন্তু টেবিল তৈরি করি। তো এই যে পুরো প্রক্রিয়াটা যে পরিচালনা করে, ভূমি, শ্রম, মূলধন একসাথে করে যে উৎপাদন কার্য পরিচালনা করে, তাকে বলা হচ্ছে সংগঠন, এই পুরা জিনিসটাকে। আর যদি মনে করো সে ব্যক্তি হয় তাহলে তাকে বলা হয় সংগঠক, ঠিক আছে? তো যাই হোক, তো তোমরা এখন পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে এইটা বুঝতে পারছো কিনা আমাকে বলো তো। বলো তো আমাকে, এতক্ষণ পর্যন্ত যেটুকু পড়ালাম সেটা বুঝতে পারছো কিনা? বলো আমাকে একটু কমেন্টে জানাও এখন পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে। আচ্ছা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ না? বলো তো। আচ্ছা, ওকে। সঞ্জিতা বলেছো যে বুঝেছি ভাইয়া, ঠিক আছে, ভেরি গুড। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে উৎপাদন অপেক্ষক। আচ্ছা, উৎপাদন অপেক্ষক, এইটার আগে তুমি একটা জিনিস বোঝো যে অপেক্ষক ব্যাপারটা কি। আমরা কিন্তু দ্বিতীয় অধ্যায়, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অলরেডি পড়ছো, সেটা হচ্ছে, আচ্ছা
তোমরা অলরেডি কিন্তু পড়ে আসছো। দেখো তোমরা তোমাদের যে দ্বিতীয় অধ্যায় ছিল, সেই দ্বিতীয় অধ্যায়ে তোমরা অপেক্ষক জিনিসটা পড়ছো না? অপেক্ষক যদি পড়ে থাকো, আচ্ছা একজন জিজ্ঞেস করলা যে আচ্ছা মূলধন জিনিসটা বুঝো নাই। আচ্ছা সোমা, তুমি যে জিজ্ঞেস করছো যে বুঝো নাই, কোন ব্যাপারটা বুঝো নাই আমাকে একটু সেটা স্পেসিফিক করে বলতে হবে। যেমন একজন বললো যে সে মূলধন বোঝে নাই, সেটা হচ্ছে আমরা এই যে উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে যে বস্তুটা উৎপাদন করছি, সেটা যদি আমি পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করি, তখন সেটাকে বলা হচ্ছে মূলধন। কেমন ব্যাপারটা? ধরো আমি একটা উৎপাদন প্রক্রিয়ায় টেবিল তৈরি করছি, হ্যাঁ টেবিল তৈরি করছি। এখন এই টেবিল তৈরি করার পর এই টেবিল বিক্রি করে টাকা পেলাম। টেবিল বিক্রি করে টাকা পাওয়া যেটা পেলাম, সেইটা যদি আমি আবারও টেবিল উৎপাদনের জন্য বা অন্য একটা কিছু উৎপাদন করার জন্য ইনভেস্ট করি, বিনিয়োগ করি, তখন সেইটা হয়ে যাবে মূলধন। বোঝা গেছে ব্যাপারটা? মানে আমি উৎপাদন প্রক্রিয়ায় যেই বস্তুটা পেলাম, হ্যাঁ সেটা যদি আমি আবার পুনরুৎপাদন কাজে, অর্থাৎ ওইটা বিক্রি করে যে অর্থটা পাইছি সেটা যদি পুনরায় উৎপাদন কাজে আমি ব্যবহার করি, তখন সেটাকে বলা হচ্ছে মূলধন। মানে সোজা কথা, মূলধন মানে উৎপাদন বৃদ্ধি করার জন্য টাকা ইনভেস্ট করা। কিন্তু ইকোনমিক্সে এটা কিভাবে বলতেছে? ইকোনমিক্সে বলা হচ্ছে যে উৎপাদন প্রক্রিয়ায় আমি যে বস্তুটা পেলাম বা যে দ্রব্যটা উৎপাদিত হয়েছে, সেটা যদি পুনরুৎপাদনে ব্যবহার করা হয়, হ্যাঁ মানে ওইটা বিক্রি করে যে অর্থটা পাওয়া গেছে, সেইটা যদি আবার এই টেবিল উৎপাদন করার জন্য বা বেশি করে উৎপাদন করার জন্য এই অর্থটা বিনিয়োগ করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে মূলধন। ঠিক আছে? আচ্ছা একজন যে ফারহানা লামিয়া জিজ্ঞেস করছে যে সংগঠন, সংগঠন হচ্ছে যে উৎপাদন কার্য পরিচালনা করে, অর্থাৎ উৎপাদনের সকল উপকরণের মধ্যে। দেখো তাহলে এখানে একটু তোমাদের দেখে দিই সংগঠন। যে উৎপাদনের অন্যান্য উপকরণের মধ্যে সমন্বয় সাধন করে উৎপাদন কার্য পরিচালনা করে তাকে সংগঠন বা অর্গানাইজেশন বলে। কেমন ব্যাপারটা? ওই যে বললাম, ধরো একজন একটা গার্মেন্টস পরিচালনা করবে, ধরো আমি একজন ব্যক্তি বা আমি ধরো হামিম গ্রুপ। এখন হামিম গ্রুপ হিসেবে আমি বা হামিম গার্মেন্টস, তো আমার এই নাম দিলাম, একটা সংগঠন করলাম। এখন এইখানে আমার যদি আমি তৈরি পোশাক করতে চাই, তাহলে কি করা লাগবে? আমার একটা স্পেস ভাড়া নিতে হবে, সেখানে মেশিনারিজ আনতে হবে, তারপরে লোকজন ভাড়া করতে হবে, র ম্যাটেরিয়ালস নিয়ে আসতে হবে, তারপর উৎপাদন কার্য পরিচালনা করবে। তো এই কাজটা করলো কে? এই যে হামিম গ্রুপ। তার মানে হামিম গ্রুপ হচ্ছে সব উৎপাদন উপকরণের মধ্যে সমন্বয় সাধন করছে, এই জন্য তাকে বলা হচ্ছে সংগঠন। ঠিক আছে? তো এখন দেখো তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে উৎপাদন অপেক্ষক। উৎপাদন অপেক্ষক। এখন উৎপাদন অপেক্ষক বোঝার আগে আমাদের অপেক্ষক বুঝতে হবে। সেটা আমরা কিন্তু প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়ছিলাম, যে যেখানে স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক যদি গাণিতিক উপায়ে প্রকাশ করা হয়, তখন তাকে অপেক্ষক বলে। তোমাদের কি এটা মনে আছে যে আমরা তোমার হচ্ছে ওইখানে চাহিদা অপেক্ষক, যোগান অপেক্ষক এগুলা পড়ছিলাম? তো অপেক্ষক হচ্ছে
মানে দুইটা স্বাধীন চলক, মানে কত দুই বা ততোধিক স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে যদি নির্ভরশীলতার সম্পর্ক আমরা গাণিতিক উপায়ে প্রকাশ করি তখন তাকে বলা হচ্ছে অপেক্ষক। তো তোমরা দেখো এই যে মনে আছে কিনা, ধরো আমরা ছোটবেলায় ইকুয়েশন পড়তাম না, y = 2x + 10, এরকম পড়তাম না, যে এরকম একটা সমীকরণ দেওয়া আছে এবং বলতেছে যে এইখান থেকে তুমি গ্রাফ আঁকো, লেখচিত্র আঁকো। তো তখন আমি কি করতাম, তখন এরকম একটা ছক নিতাম, ছক নিয়ে এই পাশে এক্স এই পাশে ওয়াই, এক্স এর মান কি করতাম ইচ্ছা মতো বসাতাম, যে 1 2 3 এরকম ইচ্ছা মতো বসাতাম, এবং এই এই এক্স এর মানের উপর নির্ভর করে কিন্তু ওয়াই এর মান পেতাম। যেমন ধরো এক্স এর মান যদি আমি 1 বসাই, তার মানে কি 2 গুণন আসলে 1 প্লাস 10 কত হচ্ছে 2 গুণন 1 2, আর 10 যোগ করলে হচ্ছে 12। তো এই এক্স এর মান একইভাবে 2 বসালে 2 গুণন 2 4, আর 10 এর সাথে যোগ করলে হয়ে যাচ্ছে 14, 3 বসালে কত হচ্ছে 3 গুণন 2 6 প্লাস 10 16, এইভাবে কিন্তু পেতাম। তো দেখো এখানে আমি এক্স এর মান ইচ্ছা মতো বসাইছি আর ওয়াই এর মান পাইছি, তার মানে এখানে এক্স কে বলা হচ্ছে স্বাধীন চলক আর ওয়াই কে বলা হচ্ছে অধীন চলক। ঠিক আছে, ওয়াই কে বলা হচ্ছে অধীন চলক। এখন এই ঘটনাটা মানে দেখো এই ইকুয়েশনের একটা মিনিং আছে আলাদা। মিনিংটা কি, যে মিনিংটা বলতেছে ওয়াই এর মান হবে এক্স এর মানের দ্বিগুণ অপেক্ষা 10 বেশি। কারণ কি, ওয়াই এর মান কি এক্স এর মানের দ্বিগুণ তার সাথে 10 বেশি। এটা কি বলতেছে, যে এই ইকুয়েশনটা আমাকে বলে যে ওয়াই এর মান এক্স এর মানের দ্বিগুণ অপেক্ষা 10 বেশি। তো তার মানে ওয়াই এর মান কিন্তু এক্স এর মানের উপর নির্ভর করতেছে। এইটাকে যদি আমরা অপেক্ষক বা মানে তোমার এই যে ফাংশনাল রিলেশন আকারে প্রকাশ করি, তাহলে কি হবে, y = f(x). এখানে বোঝানো হয় যে ওয়াই এর মান কার উপর নির্ভর করতেছে, এক্স এর উপর নির্ভর করতেছে। তো একইভাবে উৎপাদন, তাহলে দেখো অপেক্ষকের সংজ্ঞাটা কি আগে তোমাদেরকে বলি। আচ্ছা দেখো, অপেক্ষকের সংজ্ঞাটা তাহলে কি, দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক উপায়ে প্রকাশ করাকে অপেক্ষক বলে। এটা হলো অপেক্ষকের সংজ্ঞা। অর্থাৎ এইখানে কার মান কার উপর নির্ভর করতেছে, এই যে ওয়াই এর মান মানে অধীন চলক, এটা স্বাধীন চলক কার, এক্স এর উপর নির্ভর করতেছে। এই জন্য বলা হচ্ছে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, অর্থাৎ ওয়াই এর মান এক্স এর মানের উপর নির্ভর করে। ধরো একটা সমীকরণ যদি এরকম হতো যে ওয়াই ইজ ইকাল টু y = 2x + 5z, ধরো হ্যাঁ 2x + 5z + 10। তো এইখানে খেয়াল করো, এইখানে এই y এর মান কার কার উপর নির্ভর করতেছে, এখানে নির্ভর করতো x এর উপর, আর এখানে নির্ভর করতেছে কিন্তু x এবং z এর উপর। তার মানে এখানে স্বাধীন চলক হচ্ছে দুইটা, x এবং z, আর অধীন চলক y। তো তার মানে y এর মান x আর z এর উপর নির্ভর করে। তাহলে এইখানে আমি ফাংশনাল ফর্মটা কেমন লিখতাম, y is a function of x, z। ঠিক আছে, y এর মান x এবং z এর উপর নির্ভর করে। তাহলে উৎপাদন অপেক্ষকের সংজ্ঞাটা কেমন হবে, এখানে বলতেছে অপেক্ষক হচ্ছে দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক উপায়ে প্রকাশ করাকে অপেক্ষক বলে। আর এইখানে তাহলে উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে কি ঘটবে ব্যাপারটা দেখো। উৎপাদনের ক্ষেত্রে কি কি জিনিস আছে, এক পাশে আছে হচ্ছে ইনপুট মানে উৎপাদনের উপকরণ, সেইগুলো আমরা দেই, আর এক পাশে আমরা আউটপুট পাই। মানে ঘটনাটা কি ঘটে দেখো তো, এই পাশে আমরা ইনপুট দিচ্ছি, ইনপুট হচ্ছে উৎপাদনের উপকরণ,
ওই যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আর এই পাশে আমি পাচ্ছি কি আউটপুট বা মোট উৎপাদন। ঠিক আছে, তার মানে এইখানে কিন্তু দেখো আমার চলক দুইটা, একটা হচ্ছে ইনপুট, একটা আউটপুট। তো ওইখানে আমরা কি বলছিলাম, দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক উপায়ে প্রকাশ করলে তাকে বলতেছে যে তোমার হচ্ছে অপেক্ষক। তাহলে উৎপাদন অপেক্ষক কি? উৎপাদন অপেক্ষক হচ্ছে উৎপাদনের উপকরণ, যাকে এটা ইনপুটস দিয়ে দিই, নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক উপায়ে প্রকাশ করাকে উৎপাদন অপেক্ষক বলে। দেখো, তার মানে কি, উৎপাদনের উপকরণ এবং মোট উৎপাদনের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক উপায়ে প্রকাশ করাকে উৎপাদন অপেক্ষক বলে। ব্যাপারটা কেমন, এইখানে দেখো কিউ ইজ ইকাল টু, কিউ মানে হচ্ছে এখানে মোট উৎপাদন, কিউ ইজ ইকাল টু এফ অফ ল্যান্ড, এই যে লেবার, ক্যাপিটাল আর অর্গানাইজেশন। এটার মানে কি দেখো, এইটার মানে হলো যে এই যে এইটাকে বলতেছি আমি মোট উৎপাদন। মোট উৎপাদন কার কার উপর নির্ভর করতেছে, ওই যে উৎপাদনের যে চারটা উপকরণ পড়ালাম না, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, সেটাই জাস্ট ইংলিশে লিখছি যে মোট উৎপাদন কার কার উপর নির্ভর করতেছে, ল্যান্ড মানে ভূমি, লেবার মানে শ্রম, ক্যাপিটাল মানে মূলধন, অর্গানাইজেশন। তো তার মানে এই যে উৎপাদনের উপকরণ মানে এই যে ইনপুট যে করছি না, এটা হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে উৎপাদন প্রক্রিয়া। হ্যাঁ, এটা হচ্ছে উৎপাদন প্রক্রিয়া। উৎপাদন প্রক্রিয়া, এরপর আমি আউটপুট পাচ্ছি। তার মানে এইখানে আমার চলক হচ্ছে দুইটা, একটা হচ্ছে মোট উৎপাদন আর একটা উৎপাদনের উপকরণ। তো উৎপাদনের উপকরণ ও মোট উৎপাদনের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক উপায়ে প্রকাশ করাকে উৎপাদন অপেক্ষক বলে। মানে ব্যাপারটা হচ্ছে কে কার উপর নির্ভর করে। তো এখানে আমি কি দেখতে পাচ্ছি যে মোট উৎপাদন নির্ভর করতেছে উৎপাদনের যে চারটা উপকরণ ছিল তার উপর। তো এইটা তোমরা এখন বুঝছো কিনা আমাকে একটু বলো, যে উৎপাদন অপেক্ষক ব্যাপারটা বুঝছো কিনা। উৎপাদন অপেক্ষক ব্যাপারটা কি বুঝতে পারছো? আমাকে একটু কমেন্টে জানাও। একটু তোমরা কমেন্টে জানাও তো উৎপাদন অপেক্ষক ব্যাপারটা তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা, তামিম বলছো যে জি ভাইয়া বুঝতে পারছি, আর কেউ কি অবস্থা? ওকে, সুমা বলছো যে ডান, ভেরি গুড। তো তাহলে দেখো, এইটাকে কিন্তু আমরা আরেক ভাবেও বলতে পারি যে কিউ ইজ ইকাল টু এফ অফ লেবার, ক্যাপিটাল। হ্যাঁ, বলা যায় না কিউ ইজ ইকাল টু এফ অফ এল। এল দ্বারা আমি কি বোঝাচ্ছি, লেবার, কে দ্বারা আমি বোঝাচ্ছি ক্যাপিটাল। চাইলে কিন্তু এভাবেও লেখা যায়, একটু পরে আমরা এভাবেই ব্যবহার করব। তো এখন এখন আমরা পড়বো উৎপাদন অপেক্ষক কয় প্রকার। হ্যাঁ, উৎপাদন অপেক্ষক হচ্ছে দুই প্রকার। ঠিক আছে,
নাম্বার একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, আর একটা হচ্ছে একটা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, আর একটা হলো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। এটাকে বলা হচ্ছে ইংলিশে শর্ট রান প্রোডাকশন ফাংশন। ঠিক আছে, ইংলিশ গুলো আমরা মনে রাখবো। আর আরেকটাকে বলা হচ্ছে লং রান প্রোডাকশন ফাংশন। লং রান প্রোডাকশন ফাংশন। এখন এই দুইটার ডেফিনেশন, তাহলে কি উৎপাদন অপেক্ষক পড়লাম, এরপরে উৎপাদন অপেক্ষক দুই প্রকার, একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক আর একটা দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। তো এখন দেখো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কাকে বলতেছে, এই ডেফিনেশনটা আমরা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে যা দেখো, আমরা কি বলছি যে উৎপাদনের চারটা উপকরণ আছে, ভূমি, শ্রম, মূলধন আর সংগঠন। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক মানে কিন্তু স্বল্প সময় বোঝাচ্ছে না। ইকোনমিক্সে তুমি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক মানে স্বল্প সময়, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক মানে দীর্ঘ সময়, এই কথাটা বলা যাবে না। তাহলে কি বলতে হবে, সেটা হচ্ছে যে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের সংজ্ঞা হলো যে উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদনের অন্তত পক্ষে একটা উপকরণ স্থির থাকে তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। গুরুত্বপূর্ণ কি, উৎপাদনের অন্তত পক্ষে একটা উপকরণ স্থির থাকতে হবে। মানে ধরো উৎপাদনের চারটা উপকরণ আছে না, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এর মধ্যে ধরো শ্রমটা শুধু স্থির, এর বাইরে ভূমি, মূলধন, সংগঠন এগুলা বাড়তেছে কমতেছে কোনো সমস্যা না, কিন্তু উৎপাদনের অন্তত পক্ষে একটা উপকরণ ধরো মূলধন, তাহলে কি যদি মূলধন স্থির থেকে শ্রম বাড়ে তাহলে তখন সেটাকে আমরা কি বলবো, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। এই জন্য বলা হচ্ছে যে উৎপাদন প্রক্রিয়া উৎপাদনের অন্তত পক্ষে একটা উপকরণ স্থির থাকে তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। উদাহরণ হিসেবে কেমন চিন্তা করা যেতে পারে, ধরো আমি একটা 5 বিঘা জমি নিলাম, ঠিক আছে, এই 5 বিঘা জমিতে এখন আমি কি করতেছি, এই 5 বিঘা জমি আর বাড়াচ্ছি না, আমি এইখানে এখন চাষ করব, চাষাবাদ করব। তো চাষাবাদ করার জন্য এখানে আমি কি করলাম, ট্রাক্টর নিয়ে আসলাম, মানে মূলধন বাড়ালাম। তারপরে কি করলাম, এইখানে আমি 5 জন শ্রমিকের জায়গায় 10 জন শ্রমিক লাগালাম। তো এই যে দেখো জমির পরিমাণ আমি স্থির রাখছি, ল্যান্ডটাকে আমি স্থির রাখছি, কিন্তু এখানে আমি ক্যাপিটাল বাড়াচ্ছি, অর্থাৎ টেকনোলজি নিয়ে আসতেছি, আমি এখানে ট্রাক্টর, কম্বাইন্ড হারভেস্টার ইউজ করতেছি, আমি এখানে লেবার 5 জনের জায়গায় 10 জন দিলাম, কিন্তু এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে স্বল্পকালীন উৎপাদন প্রক্রিয়া। কেন স্বল্পকালীন উৎপাদন প্রক্রিয়া, কারণ এখানে আমি অন্তত পক্ষে একটা উপকরণ, ওই যে ল্যান্ড, জমির পরিমাণ 5 বিঘা নিছিলাম, এটা স্থির রাখছি। তো এখানে এই জন্য বলা হচ্ছে যে উৎপাদন প্রক্রিয়া উৎপাদনের অন্তত পক্ষে একটা উপকরণ স্থির থাকে তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। ঠিক আছে, তাকে স্বল্পকালীন, যে উৎপাদন প্রক্রিয়া উৎপাদনের অন্তত পক্ষে একটা উপকরণ স্থির থাকে তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। কেমন, তাহলে দেখো এইখানে তুমি কোন একটা উৎপাদন অপেক্ষক বা একটা প্রোডাকশন ফাংশন দেখে উৎপাদন মানে তুমি একটা
কিভাবে একটা প্রোডাকশন ফাংশন বা উৎপাদনের অপেক্ষক দেখে বুঝবা এটা কি স্বল্পকালীন নাকি দীর্ঘকালীন। দেখো যদি আমরা কিউ ইজিক্যাল টু কি লিখছি, এফ অফ লেবার আর ক্যাপিটাল, এখন এটা দেখে আমি কিভাবে বুঝবো এটা কি স্বল্পকালীন নাকি দীর্ঘকালীন। যদি স্বল্পকালীন হয় উৎপাদনের যে কোনো একটা উপকরণের উপরে বার দেওয়া থাকবে, এই বার দেওয়া মানে হচ্ছে এই ক্যাপিটালটা স্থির, হ্যাঁ এই বার দেওয়া মানে হচ্ছে ক্যাপিটাল স্থির, ঠিক আছে। তো তার মানে এটা কিন্তু একটা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। তো তাহলে আমি একটা এই যে এটা একটা উৎপাদন অপেক্ষক, এই উৎপাদন অপেক্ষক বা এই প্রোডাকশন ফাংশনটা এটা কি স্বল্পকালীন নাকি দীর্ঘকালীন বোঝার উপায় হচ্ছে এইটার উপরে একটা বার দেওয়া থাকবে, ঠিক আছে। এটা হলো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। আর দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক সেটা আমরা এখন একটু দেখবো। তাহলে এই আচ্ছা তোমরা কি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকটা বুঝতে পারছো? আমাকে একটু বলো তো, তোমরা কি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকটা বুঝতে পারছো? বলো আমাকে। বলো তোমরা কি স্বল্পকালীন, আচ্ছা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকটা বুঝতে পারছো? আচ্ছা সানজিদ হক বলছে জি ভাইয়া বুঝতে পারছে, আয়েশা সিদ্দিকাও বলছে যে হ্যাঁ, হুম খুব একটা গাম্ভীর্য নিয়ে বলছে, মুরাদ বলছে ক্লিয়ার। তাহলে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকটাও দেখো তোমরা বুঝে যাওয়ার কথা। তো এখন দেখো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে বলতেছে যে উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল তাকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলতেছে। মানে স্বল্পকালীনে কি ছিল, অন্তত পক্ষে উৎপাদনের একটা উপকরণ স্থির থাকতে হবে, আর দীর্ঘকালীনে উৎপাদনের সকল উপকরণ ভূমি শ্রম মূলধন সংগঠন সবগুলা চেঞ্জ হতে হবে। তো তার মানে ওইটার জাস্ট বিপরীত একটা ঘটনা। তাহলে এখন দেখো দীর্ঘকালীনে কি বলতেছি আমরা, যে উৎপাদন প্রক্রিয়া উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল তাকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলে। তো এটা আমরা জাস্ট একটু লিখে ফেলি। সকল উপকরণ পরিবর্তনশীল তাকে দীর্ঘকালীন উৎপাদন দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলে। তো দেখো তো তার মানে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক মানে লম্বা সময় ব্যাপারটা এমন না। ওই যে আমি কি বলছিলাম আমি একটা 5 বিঘা জমি নিচ্ছি, এখানে চাষাবাদ করতেছি, তো এইখানে আমি ট্রাক্টরের বদলে কম্বাইন্ড হারভেস্টার আরেকটু উন্নত প্রযুক্তি নিয়ে আসলাম, 5 জনের জায়গায় 10 জন লেবার দিলাম। এখন আমি হুট করে কি করলাম, 5 বিঘা জমির সাথে আরো 1 বিঘা জমি অ্যাড করলাম, মানে ল্যান্ড কিন্তু দেখো আমি পরিবর্তন করে নিলাম। তো তার মানে এখন কিন্তু এটা দীর্ঘকালীন উৎপাদন প্রক্রিয়া হয়ে যাবে। কারণ কি, আমি ল্যান্ড চেঞ্জ করছি, আমি ওখানে শ্রমিক ছিল 5 জনের জায়গায় 10 জন করছি, তার মানে লেবার চেঞ্জ করছি, তারপরে ওখানে আমি ক্যাপিটালও চেঞ্জ করছি, অর্থাৎ আমি নতুন টেকনোলজি নিয়ে আসলাম। তো তার মানে এখানে দেখো উৎপাদনের সকল উপকরণ যখন পরিবর্তন করলাম এটাকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বললাম। তার মানে ইকোনমিক্সে কিন্তু এটা সময়ের সাথে সম্পর্কিত না। এখন আমি কিভাবে একটা তোমার উৎপাদন অপেক্ষক দেখে বুঝবো এটা কি দীর্ঘকালীন নাকি স্বল্পকালীন?
দেখো কিউ ইজ ইকুয়াল টু এফ অফ লেবার এন্ড ক্যাপিটাল। এইখানে দেখো যদি কোনো বার না থাকে, এটার মানে বোঝাচ্ছে যে উৎপাদনের সকল উপকরণ মানে লেবার ক্যাপিটাল এগুলা চেঞ্জ হচ্ছে, মানে এখানে দুইটাই পরিবর্তনশীল, কোনোটার উপরে বার নাই, তার মানে এটা হচ্ছে একটা দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। ঠিক আছে, এখন আমরা দুইটা ধারণা পড়ব, তারপরে মানে আচ্ছা এখন এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো কিনা একটু বলো তো, এতটুকু কি তোমরা বুঝতে পারছো? বলো, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকটা কি তোমরা বুঝতে পারছো? পারলে একটু আমাকে কমেন্টে জানাও। যে উৎপাদন প্রক্রিয়া উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন হয় তাকে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক বলে। এবং আমরা একটা ফাংশন দেখে কিভাবে বুঝবো, দেখো কিউ ইজ ইকুয়াল টু এফ অফ এল এন্ড কে, মানে লেবার এন্ড ক্যাপিটাল, মানে উৎপাদন মানে মোট উৎপাদন কার কার উপর নির্ভর করতেছে, লেবার এবং ক্যাপিটালের উপরে, এটাই বোঝানো হচ্ছে। তো এবং কি লেবার এবং ক্যাপিটালের উপরে কোনো বার নাই, মিনিং হচ্ছে দুইটাই পরিবর্তন হচ্ছে, মানে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনশীল। ঠিক আছে, তো এতটুকু বুঝছো কিনা? আচ্ছা সুমা, মাত্রই কিন্তু তোমাকে বললাম যে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের আমরা একটা উদাহরণ দিচ্ছিলাম, যে আমরা একটা 5 বিঘা জমি নিচ্ছি, এখানে আমি এখন কৃষি কার্য পরিচালনা করব। তো 5 বিঘা জমিতে আমি আগে 5 জন লেবার ইউজ করতাম, এখন 10 জন করি, মানে লেবার চেঞ্জ করলাম। তারপরে আমি আগে ট্রাক্টর ইউজ করতাম, সেখানে আমি আরো উন্নত প্রযুক্তি ধরো কম্বাইন্ড হারভেস্টার নিয়ে আসলাম। এখন এইখানে আমি সবকিছু চেঞ্জ করতেছি, কিন্তু আমি উৎপাদনের অন্তত পক্ষে একটা উপকরণ, ওই যে ল্যান্ড, হ্যাঁ জমি 5 বিঘাই রেখে দিছি, তো এইটাকে বলতেছি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। আর দীর্ঘকালীন উৎপাদন মানে উৎপাদনের অন্তত পক্ষে একটা উপকরণ স্থির। এখন এইখানে যদি আমি কি করি, ওই লেবারের সাথে তারপরে কম্বাইন্ড হারভেস্টারের সাথে জমির পরিমাণটাও বাড়ায় ফেলি, তার মানে উৎপাদনের সকল উপকরণ পরিবর্তন হচ্ছে, এটাকে আমি বলতেছি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। আচ্ছা এইটা হচ্ছে L1 না, এটা কমা। হ্যাঁ এটা L1 না, এটা কমা দিচ্ছি বাবা, এটা কমা দেওয়া। এখন এখন বোঝা যাচ্ছে? তো দেখো এখন আমাদের একটা কনসেপ্ট আমরা বুঝবো, ধরো ধরো মোট উৎপাদন আর প্রান্তিক উৎপাদন, এই দুইটা আইডিয়া আমরা এখন নিব। মোট উৎপাদন, মোট উৎপাদন মানে কি, উৎপাদনের উপকরণ সবটুকু ব্যবহার করলে যে উৎপাদন পাওয়া যায় সেটাই তো মোট উৎপাদন। হ্যাঁ উৎপাদনের উৎপাদনের যে উপকরণ আছে, উৎপাদনের উপকরণের সবগুলো একক ব্যবহার করলে আমি যে উৎপাদনটা পাই সেটাই মোট উৎপাদন। মানে আমার কাছে 10 জন লেবার আছে, 10 জন লেবারকে আমি একসাথে ইউজ করলে যে উৎপাদনটা পাবো সেটাই হবে আমার মোট উৎপাদন। মানে আমার কাছে ধরো মানে ইয়ে আছে, একটা 5 বিঘা জমি আছে এবং আমার 5 বিঘা জমিতে উৎপাদন মানে উৎপাদন কার্য পরিচালনা করার জন্য 10 কেজি চারা আছে, মানে 10 কেজি চারা বা 10 কেজি বীজ আছে ধরো। ঠিক আছে, তো আমি এখন এই পুরো 10 কেজি বীজ ব্যবহার করলে যে উৎপাদনটা পাবো সেটাকেই বলা হচ্ছে মোট উৎপাদন। তার মানে উৎপাদনের উপকরণের সবগুলো একক ব্যবহারের ফলে যে যতটুকু উৎপাদন পাওয়া যায়
তাকে মোট উৎপাদন বলে। তো তাহলে এখন দেখো এটা হচ্ছে গেল মোট উৎপাদন। এখন তারপরে তোমার দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রান্তিক উৎপাদন। এটাকে বলা হচ্ছে মার্জিনাল প্রোডাকশন বা মার্জিনাল প্রোডাক্ট, একই জিনিস। মার্জিনাল প্রোডাক্টও বলতে পারো, মার্জিনাল প্রোডাকশনও বলতে পারো। তো তোমরা এর আগে প্রান্তিক উপযোগ পড়ছো না? দ্বিতীয় অধ্যায়ে প্রান্তিক উপযোগে কি পড়ছিলা? যে কোনো একটা দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগ করলে যতটুকু উপযোগ বৃদ্ধি পায় তাকে বলতেছি প্রান্তিক উপযোগ, তাই না? তো আমরা কি বলছিলাম যে আমরা ধরো 3টা আম খাইছি, 3টা আম খাওয়ার পর এরপরে যদি 4 নাম্বার আম খাই, তো 4 নাম্বার আম খাওয়ার ফলে আমার উপযোগ আগের চেয়ে যতটুকু বৃদ্ধি পায়, ধরো 5 একক বাড়লো, আগে ছিল মোট উপযোগ 20, এখন আরো 5 বৃদ্ধি পেল, তাহলে কত হবে? 25। এই যে 5 বাড়লো এটাই প্রান্তিক উপযোগ। আর এখানে কি বলা হচ্ছে? উৎপাদনের যে কোনো একটা উপকরণ মানে অতিরিক্ত এক একক ব্যবহারের ফলে মোট উৎপাদন যতটুকু বৃদ্ধি পায় তাকে বলা হবে প্রান্তিক উৎপাদন। প্রান্তিক মানেই তোমরা যেটা বুঝবা, আচ্ছা গড় আমাদের এখনই লাগতেছে না, ঠিক আছে? এইটাকে গড় যখন লাগবে তখন তোমাদের বলবো। এটাকে এমইউ দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, সরি এমইউ না, এমপি। এমইউ তো মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উৎপাদন, এইটা এমপি মার্জিনাল প্রোডাকশন। হ্যাঁ, আর এইটাকে টোটাল প্রোডাকশন বা টিপি দ্বারা প্রকাশ করা হবে। তো দেখো প্রান্তিক উৎপাদন, প্রান্তিক মানেই তোমরা মনে রাখবা যে অতিরিক্ত এক একক, ঠিক আছে? তো তাহলে এখানে প্রান্তিক উৎপাদনের সংজ্ঞাটা কি হবে? যে উৎপাদনের যে কোনো একটা উপকরণ অতিরিক্ত এক একক ব্যবহারের ফলে মোট উৎপাদনে যতটুকু পরিবর্তন আসে বা মোট উৎপাদন যতটুকু বৃদ্ধি পায় তাকে প্রান্তিক উৎপাদন বলবে। তো এখন একটা ব্যাপার তুমি খেয়াল করো যে ধরো আমার একটা মাঠ, একটা মাঠে আমি জমি একটা একখণ্ড জমিতে আমি কৃষি কার্য পরিচালনা করতেছি। তো এখানে 5 জন শ্রমিক কাজ করলে আমি 20 মণ ধানের উৎপাদন পাই। তো এখন আমি নতুন করে আরো একজন শ্রমিক 6 নাম্বার শ্রমিক নিয়ে আসলাম। তো 6 নাম্বার শ্রমিক নিয়ে আসার ফলে আমার উৎপাদন 20 থেকে 25 হয়ে গেল। তার মানে দেখো মোট উৎপাদনে পরিবর্তন কত? 20 থেকে 25, 5 একক। তো তার মানে আমি ওইটাই বলার চেষ্টা করতেছি যে উৎপাদনের যে কোনো একটা উপকরণে যে শ্রমিক বৃদ্ধির ফলে আমার মোট উৎপাদন যতটুকু পরিবর্তন হয় বা যতটুকু বৃদ্ধি পায় তাকে প্রান্তিক উৎপাদন বলে। তাহলে এখানে মার্জিনাল প্রোডাক্ট বা প্রান্তিক উৎপাদন কত? 5 একক। তো আসলে ডেফিনেশনটা লিখে ফেলি। অতিরিক্ত এক একক বৃদ্ধির ফলে মোট উৎপাদনে যতটুকু পরিবর্তন আসে তাকে প্রান্তিক উৎপাদন বলে। তো কেমন ব্যাপারটা এখন আমরা চলো একটা ছক দিয়ে প্রান্তিক উৎপাদন আর মোট উৎপাদন আমরা একটা ছক দিয়ে মোট উৎপাদন আর প্রান্তিক উৎপাদনটা আমরা একটা ছক দিয়ে বুঝবো, ঠিক আছে?
টোটাল প্রোডাকশন আর এটা মার্জিনাল প্রোডাকশন দিলাম। তো দেখো ক্যাপিটাল মনে করো আমার হচ্ছে 1000 টাকা, আর আমি এখন প্রথমে শ্রমিক 1 একক দিলাম, এইটার জন্য মনে করো আমি টোটাল প্রোডাকশন পেলাম 50। তো মার্জিনাল প্রোডাকশন কিন্তু প্রথমটার জন্য সাধারণত দেওয়া হয় না, ঠিক আছে, সাধারণটার জন্য প্রথমটার জন্য মার্জিনাল প্রোডাক্ট দেওয়া হয় না, এই জন্য এটাকে টান দিয়ে রাখে। আবার অনেকে যদি দেখো মানে টোটাল প্রোডাকশন যখন উৎপাদন প্রক্রিয়া শুরুই হয় নাই তখন জিরো ছিল, মানে কোনো কিছু যখন উৎপাদন শুরুই করা হয়নি তখন তার পরিমাণ কত, জিরো ছিল। তো 1 একক শ্রমিক ব্যবহার করার ফলে কি হলো, এটা 50 একক হয়েছে, মানে বৃদ্ধি পাইছে 50। সুতরাং মার্জিনাল প্রোডাক্ট চাইলে 50 লেখা যায়। তো এরপরে মনে করো আমার ক্যাপিটাল কিন্তু আমি স্থির রাখতেছি, একটা ব্যাপার খেয়াল করো, এখানে এটা 1000। এখন 2 নাম্বার একক শ্রমিক ব্যবহার করলাম, আমার টোটাল প্রোডাকশন হয়ে গেল মনে করো 150। তারপর 3 নাম্বার একক দিলাম, দেখো এইটা কি হলো, ধরো 225। তো এখন দেখো 1 নাম্বার এককে টোটাল প্রোডাকশন কত ছিল, 50। 2 নাম্বার আসার জন্য 2 নাম্বার লেবার, দেখো আমি কিন্তু এখানে এটা কিন্তু একটা শর্ট রান প্রোডাকশন ফাংশন, বা এটা কিন্তু একটা স্বল্পকালীন উৎপাদন প্রক্রিয়া হচ্ছে, এই ব্যাপারটা কি বুঝতে পারতেছো? এটা একটা স্বল্পকালীন উৎপাদন প্রক্রিয়া। কেন আমরা বলছি যে স্বল্পকালীন উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদনের অন্তত পক্ষে একটা উপকরণ স্থির থাকে। যে উৎপাদন প্রক্রিয়া উৎপাদনের অন্তত পক্ষে একটা উপকরণ স্থির থাকে তাকে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলে। তো এই যে আমি একটা উৎপাদন কার্য পরিচালনা করতেছি, এখানে দেখো আমার কিন্তু ক্যাপিটাল প্রত্যেক জায়গায় 1000 টাকা, তার মানে ক্যাপিটাল কিন্তু আমার স্থির, আমি প্রত্যেক জায়গায় ক্যাপিটাল কিন্তু ওই 1000ই, ক্যাপিটাল কিন্তু ওই 1000ই রাখবো। তো এখানে খেয়াল করো আমার 2 নাম্বার একক শ্রমিক ব্যবহার করার ফলে টোটাল প্রোডাকশন কত একক বাড়ছে, 100 একক বাড়ছে, ছিল কত 50 হয়ে গেছে 150। এরপরে 3 নাম্বার একক আমি স্পেসিফিক ব্যবহার করার ফলে আমার কত হলো, 150 থেকে 225 হয়ে গেছে, তাহলে বাড়ছে কত, সেইটাই হবে আমার প্রান্তিক উৎপাদন, মার্জিনাল প্রোডাক্ট। মার্জিনাল প্রোডাক্ট কিন্তু এইটাই বলতেছে যে উৎপাদন মানে উৎপাদনের যে কোনো একটা উপকরণ 1 একক বৃদ্ধির ফলে, আমার প্রান্তিক উৎপাদনের সঙ্গে আমি কি বলছি, যে উৎপাদনের যে কোনো একটা উপকরণ অতিরিক্ত 1 একক বৃদ্ধির ফলে মোট উৎপাদন যতটুকু পরিবর্তন হয় বা মোট উৎপাদন যতটুকু বাড়ে সেটাই প্রান্তিক উৎপাদন। তো খেয়াল করো এখানে উৎপাদনের যে কোনো একটা উপকরণ কি বাড়াইছি, শ্রমিক 2 থেকে 3 আসছি, 1 একক বাড়াইছি, একক বাড়ানোর ফলে টোটাল প্রোডাকশন বা মোট উৎপাদন কতখানি পরিবর্তন হয়েছে, 150 থেকে 225, মানে তাহলে কতখানি পরিবর্তন হয়েছে, এই যে 75। এরপরে মনে করো কি হলো, 275 হলো। তো তাহলে 3 নাম্বার থেকে 4 নাম্বার একক 1 একক বৃদ্ধির ফলে আমার মোট উৎপাদন কতখানি বৃদ্ধি পেল, দেখো তো 225 থেকে তাহলে 275 হয়েছে, এখান থেকে এটা বাদ দিলে কত হচ্ছে 50, মানে 275 থেকে 225 বাদ দিলে 50। এরপরে মনে করো হলো তোমার পরেরটাতেও 275ই থাকলো মনে করো। তো তাহলে কত, দেখো তো আগেও 275 ছিল, এবারও 275, কোনো পরিবর্তন হয়েছে, হয় নাই, জিরো হয়ে গেছে। এরপরে মনে করো 6 নাম্বার একক দিলাম, তাহলে এবার টোটাল প্রোডাকশন কি ছিল, 275 থেকে কমে 250 হয়ে গেল, কমে গেল। তার মানে দেখো প্রান্তিক উৎপাদন কি হবে, মোট উৎপাদন ছিল 275, আরেক একক ব্যবহার করার ফলে মোট উৎপাদন তো বাড়লোই না, উল্টা কমে গেছে। তো তাহলে 250 থেকে 275 বাদ দিলে কত হবে, -25 হবে, ঠিক আছে। তো এখন এইটাকে আমরা যদি গ্রাফে প্রকাশ করতে চাই পারবো না, তো দেখো আমরা কিন্তু চাইলে এটাকে গ্রাফে দেখাতে পারবো। এই পাশে আমি যদি টোটাল প্রোডাকশন দেই আর এই পাশে যদি দেখো, এখানে কিভাবে দিতে হবে জিনিসটা, এখানে ক্যাপিটাল স্থির আর লেবার বাড়তেছে, তার মানে ওই ক্যাপিটাল বা কে এর উপরে কিন্তু একটা আমার বার দিয়ে দিতে হবে। আর এই যে সবাই যারা এটাকে মনে করতেছে যে এটা কি 1 কিনা হ্যান ত্যান, এটা আসলে কমা বোঝাইছি আর কিছুই না, ঠিক আছে, এটা একটা কমা দিছি। তো তাহলে টোটাল প্রোডাকশন কার্ভ এইখানে যেটা আছে, এই পাশে আমি শুধুমাত্র শ্রমের পরিমাণ, এই যে 1 2 3 4 5 6 এরকম, আর এই পাশে দেখো আমি যদি 50 50 করে যাই,
50, 100, এখন তোমরা একটা জিনিস প্রশ্ন করতে পারো যে আচ্ছা মাইনাস আসবেই কিনা, মাইনাস নাও আসতে পারে। ধরো আমি যদি আমার উৎপাদন প্রক্রিয়া এই যে 5 নম্বর একক পর্যন্ত শ্রমিকে ঠেকাই দিতাম, তাহলে মাইনাস আসতো না। মাইনাস যে আসতেও পারে এইটা বোঝানোর জন্য আমি তোমাদের মাইনাস পর্যন্ত নিয়ে দেখাইছি, ঠিক আছে? মাইনাস যে আসতে পারে সেই মানে এই যে ঘটনাটা ঘটার সম্ভাবনা আছে বা সুযোগ আছে সেইটা বোঝানোর জন্য আমি তোমাদের মাইনাস পর্যন্ত নিয়ে গিয়ে দেখাইছি। তো এখন তোমাদের একটা প্রশ্ন আসবে যে ভাইয়া আপনি প্রথমে 50 বাড়ালেন, এরপরে বাড়াইছেন 100, তারপরে বাড়ালেন 75, তারপরে 50, এভাবে করতে করতে একসময় আর বাড়ালেনই না, শূন্য মানে 275, পরের বারে 275 রাখলেন, তারপরের বার কমাই দিলেন। আপনি এই ঘটনাটা বুঝলেন কিভাবে? মানে এইরকমই যে হবে, প্রথমে বাড়বে তারপরে বাড়ার গতি আস্তে আস্তে কমে যাবে, এটা কিভাবে বুঝলেন? দেখো প্রথমে বাড়ছিল কিন্তু কেমন, মানে আমি চাইলে কিন্তু এখানে টান না দিয়ে আমি 50ও লিখতে পারি, ঠিক আছে? আমি টান না দিয়ে আমি চাইলে কিন্তু এখানে 50ও লিখতে পারি। তো কিন্তু এখানে আমি সাধারণত এখানে টানই দিয়ে দেওয়া হয়। তো দেখো প্রথমে বাড়লো 50, তারপরে কি হলো 50 থেকে হলো কত 100 বৃদ্ধি পাইছে। মার্জিনাল প্রোডাক্ট আমার কি দেখায় যে উৎপাদনের উপকরণে যে শ্রমিক আমি বাড়াচ্ছি এক একক করে, এই কারণে আমার টোটাল প্রোডাকশন কতখানি বৃদ্ধি পাইছে, বা আরো স্পেসিফিক ভাবে বললে বলতে হবে যে কতখানি পরিবর্তন হয়েছে। একজন জিজ্ঞেস করতো ক্যাপিটাল কি, শোনো এটা আবার খাতায় লেখা যাবে না। ক্যাপিটাল মানে সোজা কথা টাকা। মানে আমি একটা ফার্মে উৎপাদন করতেছি, আমি কোম্পানিতে উৎপাদন করতেছি, সেখানে আমি প্রত্যেক বছর 50,000 টাকা ইউজ করি, এইবার গিয়ে আমি 75,000 টাকা আরো এক্সট্রা 25,000 টাকা দিলাম, এইটাই হচ্ছে আমার ক্যাপিটাল। কিন্তু ইকোনমিতে ক্যাপিটাল বলতে একদম সলিড টাকাকে বোঝায় না, সেটা হচ্ছে উৎপাদনের উপকরণের বৃদ্ধি বোঝায়, ঠিক আছে? মানে ইকোনমিতে তুমি যদি শুধুমাত্র তোমার কাছে 2 লাখ টাকা আছে, এইটা ক্যাপিটাল হবে না। এই 2 লাখ টাকা দিয়ে উৎপাদনের যে কোনো একটা মেশিনারিজ তুমি কেনো, তখন সেইটাকে বলা হবে ক্যাপিটাল। তার মানে উৎপাদনের তোমার মানে ক্যাপিটাল মানে হচ্ছে উৎপাদনের উপকরণের বৃদ্ধি, সোজা কথা। তো এখানে আমার ক্যাপিটাল মানে আমি 1000 টাকা সমমূল্যের মনে করো মেশিনারিজ আছে, প্রত্যেক ক্ষেত্রে 1000 1000, এটা কিন্তু ফিক্সড। এই কারণে কিন্তু এটা এই প্রক্রিয়াটাকে আমি বলবো কি স্বল্পকালীন উৎপাদন প্রক্রিয়া, ঠিক আছে? এই জন্য আমি এটাকে বলতেছি স্বল্পকালীন উৎপাদন প্রক্রিয়া। স্বল্পকালীন উৎপাদন বলতেছি। এখন এই জিনিসটাকে আমি গ্রাফে বসাবো, তার আগে দেখো আমি প্রথমে বাড়ালাম 50, তারপরে 100, তারপরে 75, দেখো এবার কিন্তু বৃদ্ধির হার আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে টোটাল প্রোডাকশন বাড়তেছে। দেখো এখানে কি 150 থেকে 225 হয়েছে, কত বাড়ছে 75, তারপরে 225 থেকে 275 বাড়ছে কত 50, বাড়তেছে সত্য, কিন্তু এই বাড়ার গতি কমে যাচ্ছে। আগের বার বাড়ছিল 100, এবার বাড়ছে 75, তারপরের বার বাড়লো 50, বৃদ্ধির গতিটা কমে যাচ্ছে। এটা কেন? এইটা আসলে কৃষিকার্য বা উৎপাদন প্রক্রিয়ার ক্ষেত্রে এটা এক ধরনের বৈশিষ্ট্য, যে কোনো একটা উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদনের উপকরণ প্রথম দিকে যোগ করা হলে উৎপাদনটা বেশি গতিতে বাড়ে, তারপরে আস্তে আস্তে উৎপাদনের উপকরণ আমি আরো বাড়াচ্ছি, তখন উৎপাদনের এই যে বৃদ্ধির যে গতি বাড়ে ঠিকই, কিন্তু এটার গতি আস্তে আস্তে কমে যায়। তারপরে একটা সময় গিয়ে আমি আরো যদি উৎপাদনের উপকরণ যোগ করি, এরপরে আর আমার মোট উৎপাদন বাড়েই না, উল্টা আরো কমতে শুরু করে। কেমন ব্যাপারটা? ধরো আমার কাছে 3টা সেলাই মেশিন আছে, এইটা দিয়ে আমি আমার উৎপাদন প্রক্রিয়া পরিচালনা করতে চাই। তো প্রথমে আমি একজন সেলাই মেশিনের মানে যেই দর্জি, একজন দর্জি নিয়োগ করলাম, তো আমার উৎপাদন বাড়লো। 2জন যদি নিয়োগ করি তাহলে আগের চেয়ে উৎপাদন আরো বাড়বে। 3জন করলাম, উৎপাদন আরো বাড়বে। আমি মনে করলাম আরো উৎপাদন বাড়ানো দরকার। আমার 3জন তো পুরো 24 মানে ধরো 8 ঘন্টা খুব ফুল শক্তি নিয়ে কাজ করতে পারে না, তো তাহলে 4 ঘন্টা 4 ঘন্টা বা 5 ঘন্টা 5 ঘন্টা শিফট হবে। তো 3জনের জায়গায় এবার আমি 3টে সেলাই মেশিনে 6জন দিলাম, একবার 3জন কাজ করে আবার 3জন, তো তাহলে উৎপাদন আমার আরো বাড়লো। এরপরে আবার কি হবে, এবার 6জনের জায়গায় যদি আমি আরো 3জন যোগ করি, এবার তো বসে থাকবে, যে 3জন নতুন করে ভাড়া করে নিয়ে আসছি, মানে আমার 3টা সেলাই মেশিনে 6জন মোটামুটি ভাগ করে 2টা শিফট রেস্ট নিয়ে নিয়ে কাজ করতে পারে। 9জন দিলে এরপর তো মারামারি লেগে যাবে, কে কাজ করবে আর কে বসে থাকবে। তো বাকি 3জন যে নিয়ে আসছে এরা কাজই পাবে না, এবং এই অর্থটা আমার অতিরিক্ত ব্যয় হবে, বা এই অর্থটা কিন্তু অপচয় হবে, ঠিক আছে?
তো তার মানে এই কারণেই কিন্তু আস্তে আস্তে নেগেটিভ হয়। তো এখন তাহলে মানে এই কারণে কিন্তু এই যে দেখো, মানে আমার উৎপাদনের উপকরণ যদি আরো এক্সট্রা যোগ করতে থাকে, একটা সময় গিয়ে ওই উৎপাদনের উপকরণ কোনো আমার উৎপাদন বৃদ্ধি করে না, উল্টা আরো ওখানে গ্যাঞ্জাম লাগায় উৎপাদন কমায় দিতে পারে, এই জন্য নেগেটিভ হয়। এখন এইটাকে যদি আমরা চিত্রে বসাই, আমি স্পেসিফিক যদি বসাই, ধরো আমার প্রথম 1 এককের জন্য টোটাল প্রোডাকশন কত, 50, 2 এর জন্য কত, 150, 3 এর জন্য কত, 225, 3 এর জন্য 225, ধরো এই যে এরকম কোন একটা জায়গায় আসবে। 4 এর জন্য কত, 275, 5 এর জন্য কত, 275, 6 এর জন্য কত, 250। এই তো তাহলে এখন এইটা দেখতে কেমন হবে বলতো? এই দেখো, তাহলে মোট উৎপাদন রেখাটা এরকম হবে, চিত্র কি হবে, এটা স্বল্পকালীন মোট উৎপাদন। স্বল্পকালীন মোট উৎপাদন রেখা। তো এখন আমরা একইভাবে প্রান্তিক উৎপাদন রেখাও আঁকতে পারবো। তো আসো প্রান্তিক উৎপাদন রেখাটাও এঁকে ফেলি। এই পাশে কি মার্জিনাল প্রোডাক্ট, আর এই পাশে কিউ ইজ ইকুয়াল টু লেবার আর ক্যাপিটাল। তো ক্যাপিটালের উপরে কি হবে, বার হবে, ক্যাপিটালের উপর কিন্তু বার, দেখো ও সরি এখানে কিন্তু ক্যাপিটালের উপরে বার দেই নাই, এটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এই ক্যাপিটালের উপর বার দেখেই বুঝতেছি আমরা এটা স্বল্পকালীন মোট উৎপাদন রেখা। তো এখন এখানে আমরা প্রান্তিক উৎপাদন আঁকায় ফেলতে পারবো। তো দেখো প্রান্তিক উৎপাদন কত আছে আমার, মাইনাস আছে, কিন্তু প্রান্তিক উৎপাদনকে আমরা ওয়াই অক্ষে দিছি। তো ওয়াই অক্ষের এইটা ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষের উপরের সাইডটা হচ্ছে পজিটিভ, আর ওয়াই অক্ষের নিচের সাইডটা কি নেগেটিভ। তো আমার দেখো মার্জিনাল প্রোডাক্ট কিন্তু নেগেটিভ আছে, মানে আমার নিচের অক্ষেও যেতে হবে। তো এই জন্য আমি উপরের দিকে ধরো দিচ্ছি যেরকম, মানে তোমার এই যে কত করে বাড়ালে ভালো হয়, দেখো 100, তো তাহলে তুমি 25-25 করে বাড়াই, 25, 50, 75, 100, আর নিচের দিকে আমার এই যে -25 দিয়ে দিলাম। তো এখন এটার জন্য আমি জাস্ট বিন্দুগুলো বসাই। তো আমার 1 এর জন্য প্রান্তিক উৎপাদন কত, নাই, দরকার নাই। 2 এর জন্য কত, 2 এর জন্য 100, যেখানে 3 এর জন্য কত, 75, 4 এর জন্য কত, 50, 5 এর জন্য 0, মানে এই যে অক্ষের ওপরেই হবে। 5 এর জন্য 0 মানে কি, এক্স অক্ষের দিকে আমি গেছি 5, আর আমার মার্জিনাল প্রোডাক্ট আমি কি বসাচ্ছি, ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের দিকে আমি আর যেতেই পারি না, মানে অক্ষের উপরেই বসবে। তাহলে 6 নম্বর এককের জন্য কত, -25, এই যে 6 নম্বর এককের জন্য -25, মানে এই জায়গায়। তো তাহলে এখন আমি রেখাটা এঁকে দেই। তো দেখো প্রান্তিক উৎপাদন রেখা আর কি। দেখো তো এতটুকু বুঝতে পারছো তোমরা? দেখো এটা কি তোমরা দেখে বুঝতে পারছো? দেখো তো এখানে কারো বুঝতে কোনো কিছু অসুবিধা থাকলে এখন আমাকে কমেন্টে জানাও। এতক্ষণ আমি কমেন্ট অ্যাকচুয়ালি দেখি নাই, এখন তোমরা আমাকে একটু কমেন্ট করে দেখাও। আচ্ছা, চিত্রর বর্ণনা আসলে তোমাদের মেইন পরীক্ষা একটু দিতে হয়, চিত্রর বর্ণনা কিছুই না।
চিত্র কি বোঝো নাই, এইখানে যা আছে সেই জিনিসগুলাই চিত্রতে নিয়ে বসাইছি, চিত্রর কি বোঝাও নাই। দেখো চিত্রের বর্ণনা কি দিবা, ধরো এই যে মোট উৎপাদন রেখার যে চিত্র, এটার বর্ণনা তুমি কি দিবা, যে আমরা মোট উৎপাদন রেখা আঁকার ক্ষেত্রে এক্স অক্ষের দিকে উৎপাদনের উপকরণ এবং ওয়াই অক্ষের দিকে মোট উৎপাদন বসাই। এরপরে 1 একক শ্রমিকের জন্য আমার মোট উৎপাদন হচ্ছে 50, 2 এককের জন্য 150, 3 এককের জন্য 225। এখন এরকম করে আমরা গ্রাফ মানে চিত্রে এই বিন্দুগুলা বসাই এবং বিন্দুগুলাকে আমরা একসাথে করলে বা চিত্র মানে বিন্দুগুলাকে যোগ করলে আমরা মোট উৎপাদন রেখা পাই। এইটুকুই বর্ণনা, ঠিক আছে। এটা আর বর্ণনা করার তেমন কোনো কিছু নাই। আচ্ছা, খুব বেশি বোঝাবো না, মানে খুব বেশি পড়াবো না, এরপরে আর ধরো আমরা 15-20 মিনিট পরেই শেষ করে দেব, ঠিক আছে, 15-20 মিনিট পরেই শেষ করে দেব। প্রান্তিক উৎপাদন মানে কি? প্রান্তিক উৎপাদন মানে তো তোমাদের বললামই যে আমার একটা মাঠে 5 জন শ্রমিক কাজ করলে আমি 100 কেজি উৎপাদন পাই, ঠিক আছে। ধরো 5 জন শ্রমিক কাজ করলে 100 কেজি পেলাম। তো এইটার সাথে ধরো এখন +1 করলাম, প্লাস একজন শ্রমিক করার ফলে উৎপাদন হয়ে গেল কত? 125 কেজি। তো এই যে এক্সট্রা একজন শ্রমিক যোগ করার ফলে আমার মোট উৎপাদন, হ্যাঁ মোট উৎপাদন কতখানি বাড়লো? মোট উৎপাদন বাড়ছে কতখানি? 25 কেজি বাড়ছে। তো তাহলে এই এক্সট্রা একজন শ্রমিকের প্রান্তিক উৎপাদন হবে হচ্ছে তোমার 25 কেজি। যে ও এক্সট্রা মানে আগে 5 জন কাজ করতেছিল 100 কেজি ছিল, 6 নাম্বার জন এই যে +1 এক্সট্রা একজন আসার ফলে হয়ে গেল 125। তো তার মানে প্রান্তিক উৎপাদন হচ্ছে এই শ্রমিকের 25 কেজি। অর্থাৎ কি বলা হচ্ছে, উৎপাদনের কোন একটা উপকরণ অতিরিক্ত 1 একক বৃদ্ধির ফলে মোট উৎপাদন যতখানি বৃদ্ধি পায়, ঠিক আছে। মানে কোন একটা উৎপাদনের উপকরণ অতিরিক্ত 1 একক বৃদ্ধির ফলে মোট উৎপাদন যতখানি বৃদ্ধি পায়। তুমি দেখো এখানে প্রথমে 1 একক শ্রমিক কাজ করছে, এটার জন্য মোট উৎপাদন কত? 50। 2 জন এখন একত্রে কাজ করার ফলে 50 থেকে হয়ে যাচ্ছে কত? 150। তো দেখো তাইলে একা কাজ করতেছিল তখন মোট উৎপাদন হয় 50, 2 নাম্বার জন আসার ফলে আমার হয়ে গেল 150। তাহলে আগের চেয়ে বাড়ছে কতখানি, মানে এই দ্বিতীয় জনের প্রভাব এই উৎপাদন প্রক্রিয়া কতখানি সেটা আমি দেখতে চাই। দ্বিতীয় জনের এই উৎপাদন প্রক্রিয়ার প্রভাবটা কেমন? তো 2 নাম্বার জন আসার ফলে এই 2 জন একসাথে হয়ে গেল 150। তো তাহলে আমার বাড়ছে কতখানি? 100। তো তার মানে এই দ্বিতীয় জনের প্রভাবে উৎপাদন বাড়ছে হচ্ছে 100 একক, মানে আগে ছিল 50 এখন হয়ে গেল 150। যে যতখানি বাড়ছে সেইটাই এই দ্বিতীয় জনের প্রান্তিক উৎপাদন। তো দ্বিতীয় জন আসার ফলে বাড়ছে কতখানি আমি দেখতে পাচ্ছি 50 থেকে 150 মানে 100 বাড়ছে। সো এই 2 নাম্বার শ্রমিকের প্রান্তিক উৎপাদন 100। তো 2 নাম্বার জন পর্যন্ত ছিল মোট উৎপাদন 150। এখন আমি 3 নাম্বার শ্রমিক বাজারে নিয়ে আসলাম, মানে এখানে কাজে লাগালাম, তাহলে 150 থেকে হয়ে গেল 225। তাহলে আমার মোট উৎপাদন বাড়লো কতখানি? দেখতে পাচ্ছি 225 থেকে 150 যদি বাদ দেই হচ্ছে কত? 75। তো তার মানে 3 নাম্বার শ্রমিক আসার ফলে আমার এই উৎপাদন প্রক্রিয়ায় প্রভাব বিস্তার হয়েছে বা বাড়ছে 75 একক। তার মানে 3 নাম্বার শ্রমিকের প্রান্তিক উৎপাদন 75। আর চিত্রে আমি কি করছি, চিত্রেও একটা 2 ডাইমেনশনাল গ্রাফ, এইখানে 2টা জিনিসের এক্স অক্ষ থাকে আর ওয়াই অক্ষ থাকে। তো এই 2টা অক্ষে আমার সর্বোচ্চ 2টা চলকের আমি সম্পর্ক প্রকাশ করতে পারি। একটা হচ্ছে মানে ধরো এক্স অক্ষের দিকে একটা চলক দেবো, ওয়াই অক্ষের দিকে একটা চলক। তো আমি যখন মোট উৎপাদন রেখা আঁকছি তখন আমি টোটাল প্রোডাকশন আর এই যে শ্রমিক এই 2টা নিয়ে আঁকছি, শ্রমিক আর টোটাল প্রোডাকশন। আর এই ক্যাপিটালটা তো স্থির, এই জন্য এটার গ্রাফে উল্লেখই করার দরকার নেই। তাহলে একবার আমি ওয়াই অক্ষে নিচ্ছি টোটাল প্রোডাকশন আর এক্স অক্ষে নিচ্ছি আমি শ্রমিক। আর যখন ওই প্রান্তিক উৎপাদন রেখা আঁকছি তখন আমি শুধু ওই প্রান্তিক উৎপাদনের এইটা ওয়াই অক্ষে আর এই শ্রমের পরিমাণটা এক্স অক্ষে নিচ্ছি। আচ্ছা, একজন বলছো যে ভাই মাইনাসটা বুঝি নাই। তো মাইনাস কি বুঝো নাই? দেখো 4 নাম্বার একক যখন আমি শ্রমিক নিলাম তখন আমার উৎপাদন বাড়ছিল কত? আগের চাইতে আগে ছিল 225, এখন হয়ে গেছে 275, 50 একক। তো এরপরে দেখা গেল 5 নাম্বার জন আমি নিলাম, নেওয়ার ফলে আমার উৎপাদন আগে যা ছিল তাই আছে, মানে উৎপাদন আর বাড়ানো যাচ্ছে না। তো আগেও ছিল 275, পরেও 275, তাহলে 275 থেকে 275 বাদ দিলে কত? 0।
এরপরে দেখো আমি আরো এক্সট্রা ইউনিট আর এক ইউনিট শ্রমিক যোগ করলাম 6 নাম্বার একক। এখন আমার ও তো উৎপাদন বাড়ায় না, ও গিয়ে মনে করো উৎপাদন প্রক্রিয়া আরো ঝামেলা লাগাই দিচ্ছে, অসুবিধা তৈরি করে ফেলছে, যার কারণে মোট উৎপাদন আগে যা ছিল তার চেয়ে আরো কমে গেছে। আগে হতো 275, এখন ও গিয়ে গ্যাঞ্জাম লাগাই দিয়ে 250 বানায় ফেলছে। তো তাহলে আমার প্রান্তিক উৎপাদন আমি এখানে কিভাবে বের করব? আমরা বের করতেছি রানিং মাইনাস প্রিভিয়াস। তো এই যে রানিং হচ্ছে 250 মাইনাস প্রিভিয়াস মানে আগেরটা 275। তো 250 থেকে 275 বাদ দিলে, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিলে কত? -25 হবে না? তো এই যে -25 হয়েছে। এই বলো কি বুঝো নাই এখন? টোটাল প্রোডাকশনের চিত্রটা মানে যে কোনো চিত্রই তুমি যদি আঁকতে পারো তাহলে টোটাল প্রোডাকশনের চিত্র তুমি বুঝবা। আমি কি করছি, সুমা এক্স অক্ষের দিকে নিচে আমি হচ্ছে আমার মানে এই যে শ্রমের পরিমাণ, মূলত এক্স অক্ষের শ্রমের পরিমাণ 1 2 3 4 5 6 নাম্বার একক পর্যন্ত আছে বসাইছি। আর টোটাল প্রোডাকশন আমি দেখতে পাচ্ছি 50 থেকে শুরু করে 275, মানে সর্বনিম্ন ভ্যালু হচ্ছে টোটাল প্রোডাকশনের 50, সর্বোচ্চ 275। তা আমি যদি 10 10 করে বাড়াই তাহলে আমার বোর্ড ক্রস করে যাব, তাও আমি কিন্তু 10 থেকে 10 10 করে বাড়াই 300 পর্যন্ত যাইতে পারবো না। তাহলে আমি কি করবো? এই জন্য 50 50 গ্যাপ দিচ্ছি, 50 100 150। তো 1 নাম্বার একক যদি শ্রমিক আমি কাজে লাগাই, এটার জন্য আমার টোটাল প্রোডাকশন কত? 1 নাম্বার এককের জন্য দেখো এই যে 50, 1 নাম্বার এককের জন্য এই যে গেলাম, যাচ্ছি যাচ্ছি 50 পর্যন্ত গেছি, আসলাম। 2 নাম্বার এককের জন্য আমার টোটাল প্রোডাকশন বা মোট উৎপাদন কত? 2 এর জন্য কত? 150। এই যাচ্ছি যাচ্ছি 150 সোজাকে এই সোজা চলে গেল, মানে এই যেখানে অ্যাঙ্গেলটা হয়েছে ওখানে একটা বিন্দু দেব, যেখানে অ্যাঙ্গেলটা হয়েছে ওখানে একটা বিন্দু দেব। 3 নাম্বার একক কত? 225। এই যাচ্ছি যাচ্ছি দেখো 200 আর 250, তাহলে 225 কোথায় হবে? 200 আর 250 এর মাঝখানে কোনো একটা জায়গা, এটা আন্দাজ করে নিছি, তোমরা আন্দাজ করে নিবা। যাচ্ছি যাচ্ছি দেখো 200 আর 250 এর মাঝ বরাবর আন্দাজ মতো হয়েছে, এই সোজা আসলাম, এখানে একটা বিন্দু। তারপরে কত? 4 নাম্বার এককের জন্য কত হয়েছে? 275। 275 কোথায়? 250 আর 300 এর মাঝামাঝি হবে। তো এই যাচ্ছি 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 আন্দাজ করে গেলাম এই মাঝখান বরাবর। এভাবে বাকিগুলা বসাবো, বসাই প্রত্যেকটা অ্যাঙ্গেল এই যে এইরকম এই জায়গায় যে এটা পাচ্ছি এটাকেই বলতেছি অ্যাঙ্গেল। তো এই বিন্দুগুলাকে খালি হাতে যোগ করে দিছি, টোটাল প্রোডাকশন কার্ভ পাইছি। সুমা এখন বলো কি অসুবিধা? সুমা বলো তো। বুঝতে পারছো কিনা? আচ্ছা ফাতিহা বলছো যে আচ্ছা পেইড ব্যাচে কিভাবে অ্যাড হব? পেইড ব্যাচে তোমরা অ্যাড হওয়ার জন্য সরাসরি যে 10 মিনিট স্কুল আছে 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে চলে যাবা, www.10minuteschool.com, বা কোনোভাবে গুগলে জাস্ট 10 তারপরে ইংলিশে মিনিট স্কুল লিখবা, 10 মিনিট স্কুলের ওয়েবসাইট চলে আসবে। ওখানে ঢুকলেই তোমরা যে উপরে গিয়ে দেখবা যে বিভিন্ন সাল দেওয়া আছে, এইচএসসি 25, এইচএসসি 26। তো তুমি চলে যাবে এইচএসসি 27 সেগমেন্টে। এইচএসসি 27 সেগমেন্টে গেলে ওখানে তুমি আস্তে আস্তে স্ক্রল করে নিচে আসবা, দেখবে ইকোনমিক্স অপশন আছে, ইকোনমিক্স এর কোর্স কিনে ফেলতে পারবা। আর তুমি যদি কিনতে আরো অসুবিধা হয় তাহলে 16910 এই নাম্বারে, হ্যাঁ 16910, এটা হলো হেল্পলাইন, 10 মিনিট স্কুলের হেল্পলাইনে কল দিলে ওখান থেকে অ্যাডভাইজাররা তোমাকে সরাসরি কোর্সটা কিনলে মানে কিনতে হেল্প করবে, ঠিক আছে? আচ্ছা মার্জিনাল প্রোডাক্টের চিত্রটা তোমরা কি বোঝো নাই আমাকে বলো তো। তো সবার জন্য তো দাঁড়াও, তাহলে এটা আমি আবার আঁকায় দিচ্ছি তোমাদের জন্য। আমি আরেকটু বেশি পড়াতে চাইছিলাম, তা তোমরা যেহেতু এই অধ্যায়টা কলেজে একবারও পড়ো নাই, বুঝতে একটু কষ্ট হচ্ছে। তো দেখো আমি আবারও বলতেছি যে গ্রাফ একটা 2 ডাইমেনশনাল স্ট্যাটিস্টিক্যাল টুল, মানে যার দুইটা অক্ষ থাকে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তো আমরা তার মানে গ্রাফের মাধ্যমে সর্বোচ্চ দুইটা চলকের সম্পর্ক প্রকাশ করতে পারি। তাহলে এইখানে আমার চলক, যখন আমি প্রান্তিক উৎপাদন রেখা আঁকবো, তাহলে এইখানে এই সুমা তুমি মোট উৎপাদন বোঝো নাই, মানে তুমি আসলে গ্রাফ আঁকানো বোঝো না। তো আমি প্রান্তিক উৎপাদন রেখার ক্ষেত্রেও কিন্তু গ্রাফ আঁকানো শেখাবো। তো তুমি গ্রাফটা দেখো, ঠিক আছে? তো গ্রাফটা আঁকানো মানে প্রান্তিক উৎপাদন রেখাটা দেখলেই তুমি বুঝে যাবা। তো আমি কি বলছি, গ্রাফ পেপারে আমি সর্বোচ্চ দুইটা চলকের সম্পর্ক প্রকাশ করতে পারি। তো তাহলে আমি এখানে প্রান্তিক উৎপাদনেও দুইটা চলক নিব। কি কি চলক? একটা হলো মার্জিনাল প্রোডাক্ট আর একটা শ্রম, ঠিক আছে? তো এখন আমি ওয়াই অক্ষে দিয়ে দিচ্ছি কি? প্রান্তিক উৎপাদন।
আর এক্স অক্ষে আমি কি দিব, লেবার। তো লেবারটাকে আমি এইভাবে লিখতে পারি চাইলে, লেবার আর ক্যাপিটাল দুইটাই দিলাম, কিন্তু ক্যাপিটাল তো স্থির, জাস্ট এইটা বার দিয়ে দিলে বোঝাবে এক্স অক্ষে আমার কি আছে, লেবার। এখন এক্স অক্ষে লেবারটা কত একক আছে দেখো তো, এক্স অক্ষে লেবার 1 থেকে 6। তো আমি ওইখানে দেখো 1 থেকে 6 পর্যন্ত যাব, 1 2 3 4 5 6। আর ওয়াই অক্ষে বসাবো আমি এখন হলো মার্জিনাল প্রোডাক্ট, এইটার সর্বনিম্ন ভ্যালু কত, -25, সর্বোচ্চ কত 100। তো 10 10 করে গেলে এটা হাইটটা বেশি হয়ে যাবে, তাহলে আমি 25 25 করে বাড়াই। তো 25 25 করে বাড়ালে 25 50 75 আর এই 100। এখন দেখো ওয়াই অক্ষে আমি কি বসাইছি, মার্জিনাল প্রোডাক্ট বা প্রান্তিক উৎপাদন। এটা কি, এটা আসলে প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদন। তো এখন প্রান্তিক উৎপাদনের নেগেটিভ ভ্যালু আছে। তো অক্ষ ব্যবস্থা যেটা, এই অক্ষ ব্যবস্থা এটাকে কি বলতেছি, এক্স, এটা এক্স প্রাইম, এটা উপরেরটা হলো ওয়াই, নিচেরটা ওয়াই প্রাইম। মানে ওয়াই অক্ষের উপরের দিকে পজিটিভ মানগুলা পাওয়া যায় আর ওয়াই অক্ষের নিচের দিকে নেগেটিভ মান পাওয়া যায়। তো প্রান্তিক উৎপাদন এইটাকে আমরা যেহেতু ওয়াই অক্ষে বসাইছি, এইদিকে তো পজিটিভ, তাহলে -25 কই বসাবো, -25 এর জন্য আমার নিচের দিকে এটাকে ওয়াই অক্ষটাকে বাড়ায় দিতে হবে। ঠিক আছে, ওয়াই অক্ষটাকে বাড়ায় দিতে হবে, এই যে বাড়ায় আমি এখানে -25 বসায় দিব। এখন আমি বসাই চিত্রবিন্দুগুলা, তাইলেই তো শেষ। চিত্রবিন্দুগুলা কিভাবে বসাবো, 1 এর জন্য কত মার্জিনাল প্রোডাক্ট নাই, তাহলে 2 এর জন্য কত 100। তো 2 নাম্বার এককের জন্য চলে যাচ্ছি, গেলাম 100 পর্যন্ত, এই আসলাম, এইখানে অ্যাঙ্গেলের মাথায় একটা বিন্দু দিলাম, এই যে এই জায়গাটায়। 3 এর জন্য কত 75, অ্যাঙ্গেলের মাথায় একটা বিন্দু দিলাম। 4 নাম্বার এককের জন্য প্রান্তিক উৎপাদন কত 50, গেলাম এই 50 পর্যন্ত। তারপর 5 নাম্বার এককের জন্য কত 0, তার মানে 5 নাম্বার এককের জন্য দেখো এই পাশে আমি আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি, মানে বাড়তেছি, তাহলে 0 মানে কত, ওই জায়গাতেই থাকা। তাহলে এক্স অক্ষের দিকে হচ্ছে আমার 5 একক, আর ওয়াই অক্ষের দিকে কত হবে 0। ওয়াই অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে 5 আর ওয়াই অক্ষের দিকে যদি 1 হতো, সামান্য একটু উপরে উঠতাম এখান থেকে। আর যখন 0, তার মানে আমি এই জায়গাতেই বসে থাকবো। 6 নাম্বার এককের জন্য কত -25, তাহলে -25 তুমি নিচের দিকে আসো, এই গেলাম, এই, তার মানে এই জায়গায় বিন্দুটা। তো এখন ওই অ্যাঙ্গেলের মাথায় যে বিন্দুগুলা পাইছি, মানে এই যে এরকম অ্যাঙ্গেল আছে, এই যে মাথায় যে বিন্দুগুলা পাইছি, এই যে বিন্দু, এই যে বিন্দু, এই বিন্দু, এগুলাকে একসাথে করে দাও ফ্রি হ্যান্ডে। একসাথে করে দিলে যেটা পাচ্ছে এইটাই এই যে মার্জিনাল প্রোডাক্ট রেখা। ঠিক আছে, বলো এখন চিত্র আঁকানো কি বুঝতে পারছো? বলো বলো তো, এতটুকু কি বুঝতে পারছো? বলো তো, এতটুকু বুঝতে পারছো তোমরা? আমাকে একটু এখন কমেন্টে জানাও। চার আর 5 তো একই সোজা, 4ও যেই জায়গায় যাচ্ছে 5ও ওই জায়গায় গিয়ে এইভাবে যাচ্ছে সমান। দেখো 4 যাচ্ছে যাচ্ছে যেই সোজা, 5ও 275, তাহলে 5ও এখানে গিয়ে ওই একই সোজা যাবে। তো এইখানে যে অ্যাঙ্গেল আছে সেটা বসবে, মানে এইখানে গিয়ে রেখাটা এরকম সমান হয়ে যাবে। এই তো, আচ্ছা এখন তাহলে আমরা আর একটা টপিক পড়বো, দেন আমরা মোটামুটি শেষ করব। ঠিক আছে, সেটা হচ্ছে উৎপাদন বিধি। উৎপাদন বিধিতে কি বলতেছে, উৎপাদন বিধি হচ্ছে একটা স্বল্পকালীন ঘটনা, অর্থাৎ উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির রেখে যে কোনো একটা উপকরণ বৃদ্ধির ফলে, উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির রেখে
যে কোনো একটা উপকরণ বৃদ্ধির ফলে আমার মোট উৎপাদনের যে পরিবর্তনটা হয় সেটা মানে কতখানি বা কেমন, সেটাই উৎপাদন বিধি দেখায়। অর্থাৎ আমি উৎপাদন প্রক্রিয়ায় ধরো আমার কি লাগে, ভূমি, শ্রম, মূলধন। তো এখন এর মধ্যে আমার ভূমি আর শ্রম স্থির রেখে আমি মূলধন শুধু বাড়াচ্ছি। তো মূলধন আমি 10% বাড়ালে আমার এইটার জন্য আমার যে আউটপুট বা যে মোট উৎপাদন সেটা কি 10% বাড়ে, 10%-এর চেয়ে কম বাড়ে নাকি বেশি বাড়ে, সেই প্রশ্নটা আমার এই উৎপাদন বিধি দেবে। হ্যাঁ, তো তাহলে আমার উৎপাদন বিধি কি বলবে, যে আমি উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনের যে কোনো একটা উপকরণ আমি 10% বাড়ালাম। এখন এইটার জন্য আমার মোট উৎপাদন কি 10%ই বাড়বে, তার চেয়ে কম বাড়বে নাকি বেশি বাড়বে, এই প্রশ্নের উত্তরটা আমার দেবে হচ্ছে তোমার উৎপাদন বিধি। তাহলে উৎপাদন বিধিতে কি বলতেছে, স্বল্পকালে উৎপাদনের অন্যান্য করণ রেখে স্বল্পকালে উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির রেখে যে কোনো একটি উপকরণ বৃদ্ধি করলে মোট উৎপাদন কি অনুপাতে বৃদ্ধি পায় উৎপাদন বিধি তা প্রকাশ করে। ঠিক আছে, মানে এই উৎপাদন বিধি তার মানে একটা স্বল্পকালীন ঘটনা। ঠিক আছে, উৎপাদন বিধি হবে একটা স্বল্পকালীন ঘটনা। উৎপাদন বিধি একটা স্বল্পকালীন ঘটনা। আমার উৎপাদনের যে কোনো একটা উপকরণ, ধরো আমার একটা জমিতে আমি কি করতেছি, আমার একটা জমিতে আমার একটা ল্যান্ড লাগে, তারপরে সেখানে লেবার লাগে, সেখানে বিভিন্ন টেকনোলজি মানে উপকরণ মানে তোমার হচ্ছে ক্যাপিটাল লাগে। সেখানে ধরো ওই যে আমি কম্বাইন্ড হারভেস্টর, পাওয়ার টিলার মানে যেটা দিয়ে আমি চাষ করি, হ্যাঁ, তো এরকম এরকম নানান কিছু লাগতে পারে। তো কি হলো, আমি অন্যান্য সব উপকরণ স্থির রেখে শুধুমাত্র লেবার বাড়াবো। এখন এই লেবার আমি ধরো আগের চেয়ে 10% বৃদ্ধি করলাম, তাহলে আমার এটার জন্য মোট উৎপাদন কি 10% বাড়ে, 10%-এর চেয়ে কম বাড়ে নাকি বেশি বাড়ে, এই ব্যাপারটা উৎপাদন বিধি দেখায়। তার মানে উৎপাদন বিধি হচ্ছে স্বল্পকালীন উৎপাদন ব্যবস্থার ধরন। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক পড়ছি না, বলতে পারো যে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কয় প্রকার। তো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কয় প্রকার, সেই প্রকারটাই আমরা উৎপাদন বিধি আকারে করতেছি, যে স্বল্পকালে উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির রেখে, বা উৎপাদন বিধি একটা স্বল্পকালীন ঘটনা। যে দেখো স্বল্প বলেই নিচ্ছি, স্বল্পকালে উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির রেখে যে কোনো একটি উপকরণ বৃদ্ধি করলে মোট উৎপাদন কি অনুপাতে বৃদ্ধি পায়, উৎপাদন বিধি তা প্রকাশ করে। উৎপাদন বিধি 3 প্রকার। কি কি? একটা হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি, ক্রমহ্রাসমান
তো দেখো এখানে তাহলে কি উৎপাদন বিধি 3 প্রকার, কি কি? ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক বিধি আর সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। এখন এইটাই আমরা দেখব যে এই জিনিসগুলো আসলে কোনটা কেমন এবং এগুলার চিত্র কেমন হয়। তো এইটার চিত্রটা দেখতে কেমন হবে সেই ব্যাপারটাই আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রথমে দেখো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা পড়ব। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে কি বলা হচ্ছে? উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির রেখে যে কোনো একটা উপকরণ যদি একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি করা হয়, মোট উৎপাদন যদি তার চেয়ে কম হারে বাড়ে, সেটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। হ্যাঁ, তো দেখো, তো তাহলে কি আমার প্রথমে যদি আমি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা প্রথমে যদি পড়ি, যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কেমন, ক্রমহ্রাসমান করব, ক্রমবর্ধমান, এরপর সমানুপাতিক। তো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে কি বলতেছে, মানে প্রান্তিক উৎপাদনটা কেমন হবে। ক্রমহ্রাসমান এটার বাংলা কি, যে ক্রমেই কমে আসে, সেটাকে বলতেছে। তো দেখো ক্রমহ্রাসমান মানে হচ্ছে ক্রমেই মানে ধীরে ধীরে, হ্রাসমান মানে কমে যাওয়া। তো ক্রমহ্রাসমান মানে হচ্ছে ধীরে ধীরে কমে যাওয়া। তো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, তো ক্রমহ্রাসমান মানে ধীরে ধীরে কমে যাবে কোন জিনিস? প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদনটা ধীরে ধীরে কমবে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি মানে ওর অর্থ যা, ও অ্যাকচুয়ালি তাই বলতেছে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান কি হবে, মানে ধীরে ধীরে কমবে কে? প্রান্তিক উৎপাদন। তো এটার যে ফরমাল সংজ্ঞা পড়ি, সংজ্ঞা বলতেছে যে উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির রেখে যে কোনো একটা উপকরণ একটা নির্দিষ্ট হারে বাড়ালে মোট উৎপাদন যদি তার চেয়ে কম হারে বাড়ে, মানে তখন সেটাকে প্রান্তিক উৎপাদন বলতেছে। মানে তুমি যে কোনো একটা উপকরণ 10% বাড়াইছো আর মোট উৎপাদন বাড়ছে কত? 8%। এই ঘটনাটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। যে কোনো একটা উপকরণ যে হারে বাড়াবো, মানে 10% বাড়ালাম, মোট উৎপাদন যদি তার চেয়ে কম হারে বাড়ে, মোট উৎপাদন আগে যা ছিল তার চেয়ে মাত্র 8% বাড়ছে, এখন কি হবে? এটা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি হবে। তো আমি সংজ্ঞাটা লিখি। উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির রেখে যে কোনো একটি উপকরণ নির্দিষ্ট হারে বাড়ালে মোট উৎপাদন যদি তার চেয়ে কম হারে বাড়ে তবে তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। কেমন? সেটা হচ্ছে, তুমি ধরো এই যে শ্রম এইটা বাড়াইছো 10%, এখন এইটার ফলে মোট উৎপাদন বাড়লো কত? মনে করো
5%। তো এই ঘটনাটা কি হবে? এটা হবে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। শ্রম বাড়াইছো 10%, মোট উৎপাদন বাড়ছে 5%। তো তাহলে দেখো যে হারে প্রান্তিক মানে যে হারে তুমি উৎপাদনের উপকরণ বাড়ালা, মোট উৎপাদন বাড়লো ঠিকই, 10%-এর চেয়ে কম বাড়ছে। এই ঘটনাটা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। এখন এটা আমরা একটা গ্রাফেও দেখবো, এইটার জন্য কিন্তু আবার গ্রাফ আঁকতে হবে, ঠিক আছে? দেখো এইখানে আমরা একটা ছক আঁকলাম। এই ছকে কি করলাম দেখো, কি বলছে? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি, মানে প্রান্তিক উৎপাদন ধীরে ধীরে হ্রাস পাবে। তো প্রথমটার জন্য টোটাল প্রোডাকশন 100, মার্জিনাল প্রোডাকশন 100, মানে 0 থেকে 100 পর্যন্ত গেছে। তো বৃদ্ধিটাকে আমি 100 ধরছি। এরপরে 2 নাম্বার একক আমি কি হলো 175। তাহলে বৃদ্ধি পাইছে কত 2 নাম্বার এককের জন্য? 100 থেকে 175 আসছে। তো তাহলে 175 থেকে তুমি 100 বাদ দাও, কত হইছে? 75। এই যে 75 লিখছি। 3 নাম্বার এককের জন্য বৃদ্ধি কতখানি? 225 থেকে 175 বাদ দাও, 50। তো এখন তুমি যখন এইটা বানাবা, নিজে নিজে বানাবা, তখন কি হবে? প্রান্তিক উৎপাদনটা আস্তে আস্তে কমা লাগবে। তুমি প্রথমবারে বাড়াইছিলা 100, তারপরে আর 100 বাড়ানো যাবে না। বৃদ্ধি তুমি করবা কিন্তু 100-র কম। আমি দেখো 100-র কম জাস্ট 75 বৃদ্ধি করছি। তুমি চাইলে এই বৃদ্ধিটা 80-ও করতে পারতা, 90-ও করতে পারতা, বাট প্রথমে যেহেতু 100 বাড়াইছি, পরের বার 100-র চেয়ে কম বাড়ানো লাগবে, এই জন্য 75 বাড়াইছি। তারপরের বার আর 75-ও বাড়ানো যাবে না, 75-এর চেয়ে কম। তুমি চাইলে 74-ও বাড়াইতে পারতা, যে 175 প্লাস 74 আসলে যত হয় সেইটা তুমি টোটাল প্রোডাকশন আকারে লিখতে পারতা। তো আমি জাস্ট 50 বাড়াইছি। এরপরে দেখো 225 থেকে 250। কেন আমি 25 বাড়ালাম? কারণ আমি আগের বার বাড়াইছিলাম 50, তার চেয়ে যে কোনো একটা কম সংখ্যক বাড়ানো লাগবে। তো 50 আগের বার বাড়াইছিলাম, এবার 49-ও বাড়াতে পারতাম, কিন্তু ইচ্ছা করে আকার সুবিধার্থে আমি 25 বাড়াইছি। তো প্রান্তিক উৎপাদনটা দেখো ধীরে ধীরে কমে আসতেছে। এই জন্য এটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তো এখন এইটা আমি চিত্র আঁকায় দিলেই হবে। আগের বার কিন্তু এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির চিত্র দিয়েই তোমার মোট উৎপাদন আর প্রান্তিক উৎপাদন বোঝাইছি। তো এইখানেও দেখতে চিত্রটা ওই আগের মতোই হবে, 1 2 3 4, এই এক্স অক্ষের দিকে গেল। তো আমি এখন এটা মোট উৎপাদন রেখা আঁকতেছি। আর আমি তাহলে এখন ওয়াই অক্ষে কি বসাবো? টোটাল প্রোডাকশন বসাবো। টোটাল প্রোডাকশনের হাইয়েস্ট কত? 100, আর লোয়েস্ট কত? সরি, হাইয়েস্ট 250 আর লোয়েস্ট হচ্ছে 100। তো আমি তাহলে এক কাজ করি, 50 50 করে বাড়াই, 50 100 150, হ্যাঁ 200 250। তো এখন এই বিন্দুগুলো জাস্ট বসাও না, বসালেই তো হয়ে যাচ্ছে। তো টোটাল প্রোডাকশন আঁকার জন্য আর এই পাশে আমি নিচ্ছি কি? এই পাশে নিচ্ছি আমি লেবার। তো এখন দেখো এই চিত্রটা আঁকানোর জন্য কি করবো? আমরা দুই অক্ষে দুইটা চলক নিব। তো আমি আঁকাচ্ছি কি? মোট উৎপাদন রেখা, এই যে চিত্র। আচ্ছা, ঘটনাটা কি ঘটতেছে? আমরা কি পড়তেছি? আমরা পড়তেছি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে মানে আমরা এখন অ্যাকচুয়ালি কি পড়ার মধ্যে আছি? এইটা কি? কিউ ইজ ইকুয়াল টু এফ অফ লেবার কমা ক্যাপিটাল। তো এটা হলো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। এই স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে, এই স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে উৎপাদনের যে কোনো একটা উপকরণ, ধরো লেবার, এই লেবারটা আমি একটা অনুপাতে বৃদ্ধি করলাম, মানে ইনপুট একটা অনুপাতে বৃদ্ধি করলাম, বা উৎপাদনের উপকরণ একটা নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করলাম। এইটার জন্য আউটপুট
কতখানি বৃদ্ধি পাবে, ইনপুট যতখানি বাড়াইছি ততখানি নাকি তার চেয়ে বেশি নাকি তার চেয়ে কম, সেই জিনিসটাই আমরা 3 ভাগে পড়তেছি। ঠিক আছে, যে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে উৎপাদনের যে কোনো একটা উপকরণ, এইটা যদি আমি একটা নির্দিষ্ট অনুপাতে বাড়াই, তাহলে আমার মোট উৎপাদন কি অনুপাতে চেঞ্জ হবে সেইটা পড়তেছি 3 প্রকার, যেটার নাম দিচ্ছি আমি উৎপাদন বিধি। ঠিক আছে, তো আমি কি দেখবো, যে লেবার এটা যদি 10% বাড়াই, তাহলে মোট উৎপাদন কি 10%ই বাড়বে, 10%-এর চেয়ে বেশি বাড়বে নাকি কম বাড়বে, এই জিনিসটাই আমরা নাম দিছি যে আমার স্বল্পকালে উৎপাদনের যে কোনো একটা উপকরণ যদি আমি একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি করে মোট উৎপাদন কি হারে বাড়ে এইটা আমি দেখতে চাই। এই ঘটনাটার নাম দিচ্ছি আমি উৎপাদন বিধি, এবং যেটাকে আমি সংজ্ঞায় বলতেছি যে স্বল্পকালে উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির রেখে যে কোনো একটি উপকরণ বৃদ্ধি করলে মোট উৎপাদন কি অনুপাতে বৃদ্ধি পায় সেটাকে উৎপাদন বিধি বলতেছি। তো উৎপাদন বিধি 3 প্রকার: ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন, সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। তো এইটার মধ্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কি সেটা আমি দেখলাম। তো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির আন্ডারে মোট উৎপাদন রেখার প্রান্তিক উৎপাদন রেখা কেমন হয় সেইটা আমরা দেখব। আবার একটু পরে ক্রমবর্ধমান পড়ব, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধির আন্ডারে মোট উৎপাদন রেখা প্রান্তিক উৎপাদন রেখা কেমন হয় সেটা আমি দেখব। তো এখন আমি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির সংজ্ঞা পড়ছি, এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির জন্য ছক করলাম। এখন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির আন্ডারে মোট উৎপাদন রেখা প্রান্তিক উৎপাদন রেখা কেমন হয় সেটা দেখব। এরপরে আবার ক্রমহ্রাসমানেরটাও দেখব। ঠিক আছে, তো দেখো ক্রমবর্ধমানের ক্ষেত্রে আমরা এখন বসাই দিই 1 এর জন্য কত, 100। 2 এর জন্য কত, 175। তো 175 কার হবে, 150 আর 200 এর মাঝখানে, এই যে দিলাম। 3 এর জন্য কত, 225। 225 কত, 250 আর 200 এর মধ্যে হবে। 4 নম্বর এককের জন্য আমার কত, 250। তো তাহলে দেখো আমি যদি এখন এটাকে ফ্রি হ্যান্ডে জাস্ট অ্যাড করি তাহলে কি হবে, এই মানে জাস্ট এরকম হবে, তাই তো? তো দেখো, তো তাহলে আমার এইটা আমি পেলাম কি, টোটাল প্রোডাকশন রেখা। তো এখন এইটার জন্য মার্জিনাল প্রোডাক্ট কার্ভটা কেমন হবে চলো দেখি। একের এই পাশে দেখো কতগুলো, 1 2 3 4। তো দেখো তাহলে করলাম, আর আমি ওয়াই অক্ষের দিকে তাহলে কত, মার্জিনাল প্রোডাক্ট আমার সর্বনিম্ন 25, সর্বোচ্চ 100, 25 25 করে বাড়াই দিলেই হচ্ছে 25 50 75 100। তাহলে 1 এর জন্য কত, 1 এর জন্য 100, 2 এর জন্য কত, 75 মার্জিনাল প্রোডাক্টটা, 3 এর জন্য কত, 50, 4 এর জন্য কত, 25। তো এখন এটাই জাস্ট ফ্রি হ্যান্ডে অ্যাড করে দাও, এই যে মার্জিনাল প্রোডাক্টটা পেয়ে গেলাম। মানে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির আন্ডারে মোট উৎপাদন রেখা প্রান্তিক উৎপাদন রেখা কেমন হয় সেইটা আমরা দেখলাম। ঠিক আছে, তো দেখো এইটুকু বুঝছো কিনা, এদেরকে বুঝছো বলো। এতটুকু কি তোমরা বুঝতে পারছো? একটু কমেন্টে জানাও। তো এইখানে কি বলছে, আমরা পড়লাম ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, যেখানে প্রান্তিক উৎপাদনটা ধীরে ধীরে কমবে। কমেন্টে জানাও তো এতটুকু কি তোমরা বুঝতে পারছো? সানজিদা হক বলছো যে ক্লিয়ার ভাইয়া, ওকে ক্লিয়ার। আচ্ছা আফরিন বলছো জি ভাইয়া বুঝছি, ভালো। আর আর সবার কি অবস্থা? তো এখন দেখো আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বুঝলাম, তো ক্রমবর্ধমান পড়বো এখন।
দেখো এইখানে কি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন, তার মানে কি প্রান্তিক উৎপাদনটা বর্ধমান মানে কি বাড়া, তার মানে প্রান্তিক উৎপাদনটা ক্রমবর্ধমান হয় মানে ধীরে ধীরে বাড়বে। আগের বার কি হয়েছিল, প্রান্তিক উৎপাদনটা ধীরে ধীরে কম ছিল, এইখানে ঘটনাটা ঘটবে প্রান্তিক উৎপাদনটা ধীরে ধীরে বাড়বে। তো সংজ্ঞাটা কি, আগের বার সংজ্ঞা পড়ছিলাম, উৎপাদন অন্যান্য উপকরণ স্থির রেখে যে কোনো একটা উপকরণ নির্দিষ্ট হারে বাড়ালে মোট উৎপাদন যদি তার চেয়ে কম হারে বাড়ে, আর এখানে কি হবে তার চেয়ে বেশি হারে বাড়বে। মানে উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির রেখে যে কোনো একটা উপকরণ একটা নির্দিষ্ট হারে যদি বাড়াই, মোট উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বাড়ে, সেইটা হবে আমার ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন। মানে কি, আমার মানে হচ্ছে লেবার আগের চেয়ে 10% বাড়ালাম, এই জন্য মোট উৎপাদন 15% বেড়ে গেল। এই ঘটনাটা হয় হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদনে। আমার লেবার বা উৎপাদনের যে কোনো একটা উপকরণ 10% বাড়াইছি, এই জন্য মোট উৎপাদন বা আউটপুট 15% বেড়ে গেছে, এটা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। তো আসলে সংজ্ঞাটা লিখে দেই। উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির রেখে যে কোনো একটি উপকরণ নির্দিষ্ট হারে বাড়ালে মোট উৎপাদন যদি তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পায় তাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। মানে তোমার এইখানে তুমি ধরো উৎপাদনের উপকরণ, যে ধরো শ্রম, এইটা তুমি কি করলা, আপ করলা হচ্ছে 10%, এইটার জন্য মোট উৎপাদন বেড়ে গেল 15%, এইটা হচ্ছে তোমার ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন। এখন এইটা মনে করো আমরা একটা, চলো গ্রাফের মাধ্যমে বুঝি। মানে এখন আমার উদ্দেশ্য কি, আগের বার আমি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদনের ক্ষেত্রে আমার প্রান্তিক উৎপাদন রেখা এবং মোট উৎপাদন রেখা কেমন হয় সেটা দেখাতে হয়। তো তাহলে আমার ক্রমবর্ধমানের ক্ষেত্রে মোট উৎপাদন আর প্রান্তিক উৎপাদন রেখা কেমন, এটা কি আমার দেখাতে হবে না? চলো দেখি। দেখো তাহলে এখানে কি হচ্ছে, প্রথমে 50, তারপরে 150, বাড়লো কত, 100 বাড়ছে, তারপরে বাড়ছে কত 150, তারপরে বাড়ছে 200। তো দেখো এখানে প্রান্তিক উৎপাদন আমি কি করলাম, টোটাল প্রোডাকশন প্রথমে ছিল 50, পরে করলাম 150, তাহলে প্রথমে বাড়ছিল 50, এরপরে বাড়ছে 100, তারপরে কত বাড়লাম 150, মানে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন, মানে প্রান্তিক উৎপাদনটা আগের চেয়ে বেশি হইতে হবে। প্রথমে বাড়ছে হচ্ছে মানে 50, 0 থেকে 50 অব্দি আসছে, তারপরে 50 থেকে 150, মানে বাড়লো কতখানি 100। তো প্রথমে 50 বাড়ছে, তারপরে 100 বাড়ছে, এরপরে বাড়ানোর স্পিড আরো বাড়াই দিব, এবার 150 বাড়ালাম, 200 বাড়ালাম। তো
তো এখন জাস্ট এইটাকে আমি গ্রাফে প্রকাশ করব, মানে প্রান্তিক উৎপাদনটা ধীরে ধীরে বাড়বে। ওই আগের ক্ষেত্রে কি হয়েছিল, প্রান্তিক উৎপাদন 100 থেকে 75 হয়েছে, 50 হয়েছে, 25 হয়েছে, কমছে, আর এখানে প্রান্তিক উৎপাদনটা বাড়বে। ঠিক আছে, তো এখন এইটার জন্য আমি টোটাল প্রোডাকশন কার্ভ এঁকে দিলেই তো হয়ে যাচ্ছে, আগের মতোই, কিছুই না, 1 2 3 4, আর এইদিকে কত 500 পর্যন্ত গেছে, তাই না? তো তাইলে আমি 100 100 যাই, 100 200 500। তো একের জন্য কত 50, তো একের জন্য 50 মানে 0 আর 100 মাঝামাঝি। 2 এর জন্য কত, 2 এর জন্য 150, 2 এর জন্য 150 এখানে হবে। 3 এর জন্য কত, 3 এর জন্য 300 এখানে। 4 এর জন্য কত, 4 এর জন্য 500। তো তার মানে এই যে মাথায় যে বিন্দুগুলো আছে এগুলোকে জাস্ট একসাথে করে দাও। তো এইটা হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধির আন্ডারে মোট উৎপাদনের চিত্র। ঠিক আছে, মোট উৎপাদন রেখা ব্র্যাকেটে দিয়ে দিতে পারো ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধিতে, জাস্ট এটা লিখে দিতে পারো। তো এরপরে দেখো এইখানে আমি প্রান্তিক উৎপাদন রেখা আঁকবো। তো এক পাশে নিলাম এরকম মার্জিনাল প্রোডাক্ট, আর এক পাশে লেবার নিয়ে এইখানেও আমি তেমন কিছু করবো না, ওই আগের মতোই জাস্ট বসাই দিব 2 3 4 1 2 3 4। এখানে দেখো প্রান্তিক উৎপাদন ওয়াই অক্ষে বসাইছি, এটা সর্বনিম্ন 50 সর্বোচ্চ 200, মানে 50 করে বাড়ালেই হচ্ছে, 50 100 150 200। তো তাহলে একের জন্য কত, একের জন্য 50 এখানে, 2 এর জন্য কত হবে 100, 3 এর জন্য কত 150, 4 এর জন্য 200। এখন এই রেখাগুলোকে জাস্ট ফ্রি হ্যান্ডে অ্যাড করে দাও না, তাইলেই তো হয়ে যাচ্ছে। এটা হলো মার্জিনাল প্রোডাক্ট রেখা। দেখো ক্রমহ্রাসমানের ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন রেখাটা ছিল নিম্নগামী, প্রান্তিক উৎপাদন রেখা ছিল নিম্নগামী। আর ক্রমবর্ধমানের ক্ষেত্রে কি হয়, প্রান্তিক উৎপাদন বাড়ে না, তো ক্রমবর্ধমানের ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন রেখা ঊর্ধ্বগামী হয়েছে। এগুলোর কিন্তু নোটেশন দিতে হবে, নোটেশনে যে প্রান্তিক উৎপাদনের চিত্র কোনটা, মোট উৎপাদনের, নোটেশন না দিলে কিন্তু টিচার কেটেও দিতে পারে, মার্কস কম দিবে। ঠিক আছে, তো দেখো এটা বুঝছো কিনা, চিত্র কি বোঝা গেছে? দেখো চিত্র বোঝা গেছে? আচ্ছা শোনো, আজকে আর খুব বেশি সময় নাই, যেহেতু এটা একটা ডেমো ক্লাস। এখন আমার কথাটা একটু শোনো, সেটা হলো যে আমাদের যে মূল ক্লাসটা হয়, মূল ক্লাসে এই চ্যাপ্টারটার উপরে আমাদের প্রায় 3টা ক্লাস থাকে, 1.5 ঘন্টার 3টা ক্লাস। তাহলে বোঝো 1.5 ঘন্টার 3টা ক্লাসের পড়ানো কি আসলে 2 ঘন্টা বা আমরা যতটুকু সময় পড়তে সেটা পড়ানো কিন্তু পসিবল না। এই ক্লাসটার উদ্দেশ্য হলো 10 মিনিট স্কুলের আমাদের যে পেইড ব্যাচটা আছে সেটা আমরা কেমন পড়াশোনা করাই, তো সেটার একটা জাস্ট একটা ধারণা তোমাদেরকে দেওয়া। এবং এরকম পড়ানোর পরে কিন্তু আমরা টাইপ করা পিডিএফ তোমাদের ক্লাস নোট দিয়ে দেয়, যেটা তোমরা প্রিন্ট করে বা তোমরা ল্যাপটপ ইউজ করে পড়তে পারো। তোমরা প্রতিদিন এরকম ক্লাস হওয়ার পরে এই ক্লাসের রিলেটেড যে এমসিকিউ সেটার একটা পরের দিন এক্সাম হয়। তো এখন তোমরা অনেকেই বলতে পারো যে ভাইয়া আপনারা তো পেইড ব্যাচটা শুরু করছেন আরো 1.5 মাস আগে, অলরেডি 3টা বা 4টা চ্যাপ্টার তো প্রথম পত্র আর দ্বিতীয় পত্র মিলায় পড়ায় ফেলছেন, তাহলে আমাদের কি হবে? তোমাদের জন্য সলিউশন হলো এই ক্লাসগুলো রেকর্ডেড আকারে তোমরা অ্যাপসে পেয়ে যাবা, অ্যাপস থেকে দেখে নিবা। তো এর মধ্যে কোনো রকম কনফিউশন থাকলে প্রত্যেক শুক্রবারে পেইড ব্যাচের স্টুডেন্টের জন্য কোশ্চেনস এন্ড আনসার সেশন থাকে, যেখানে তারা সরাসরি জুমে যুক্ত হয়ে টিচারকে জিজ্ঞেস করতে পারে, ওখান থেকে তোমরা ক্লিয়ার হয়ে নিবা। সো আর কোনো টেনশন নাই। এখন তোমরা মানে যদি এই কোর্সটা কিনতে চাও, কিভাবে কিনতে পারবা? তোমরা 10 মিনিট স্কুলের মানে আমি মানে কিভাবে কিনবা সহজ, এটা একটা ডিসকাউন্ট কোড আছে, সেই ডিসকাউন্ট কোডটা সহ লিংক
আমি এই ক্লাস শেষ হওয়ার পর এইচএসসি 27 স্টার স্টুডেন্টস যে গ্রুপটা আছে ওখানে আমি একটা ভিডিও দিয়ে দিব। ওই ভিডিওর কমেন্টে তোমরা এই কোর্সটা কেনার জন্য লিংক এবং ডিসকাউন্টে পাওয়ার জন্য একটা ডিসকাউন্ট আমি হচ্ছে তোমার প্রোমো কোড দিয়ে দিব, ঠিক আছে? ওই প্রোমো কোড ব্যবহার করে ওই লিংকে গিয়ে তোমরা সহজেই কিনতে পারবা। এই ক্লাসটা শেষ হলে আমি একটা ভিডিও দিয়ে দিব, সেই ভিডিওর কমেন্টে কোর্সটা কেনার জন্য উপায়গুলো দেওয়া থাকবে। তো এখন তুমি আমাকে বলো যে ক্লাসটা তোমাদের আসলে কেমন লাগছে, এখন পর্যন্ত যতটুকু পড়াইছি সেইটা, এই ক্লাসটা তোমাদের কেমন লাগছে বলো। মানে খুব বেশি এরপরে হচ্ছে সমানুপাতিক প্রান্তিক উৎপাদনে কি হয়, প্রান্তিক উৎপাদনটা প্রত্যেক ক্ষেত্রে একই থাকে, ধরো 50, তাহলে এখানেও 50, এখানেও 50, এখানেও 50, মানে বৃদ্ধিটা হবে 50-50 করে, ঠিক আছে? আচ্ছা, কিউএনএ সেশন কোথায় পাবা? যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তাদের জন্য আলাদা একটা গ্রুপ খোলা আছে, সেই গ্রুপে কোশ্চেন এন্ড আনসার সেশনের লিংক দেওয়া থাকে এবং ওখানে শুধু পেইড ব্যাচের স্টুডেন্টরাই জয়েন করতে পারে, ঠিক আছে? আচ্ছা, কেমন কোশ্চেন থাকবে পরীক্ষায়? আসলে এত ছোট ক্লাসে তো সবকিছু দেখাতে পারলাম না, আমি তোমাদের জন্য কোশ্চেনও নিয়ে আসছিলাম, কিন্তু সেইগুলা এই যে দেখো এখানে তোমাদের জন্য বোর্ড কোশ্চেন নিয়ে আসছিলাম, কিন্তু এখন ঘটনা হচ্ছে যে এইটুকু সময়ের মধ্যে তো আসলে সবকিছু শেষ করাটা অনেক মুশকিল। 3টা ক্লাসের পড়ানো তো একটা ক্লাসে কঠিন ব্যাপার। তো আশা করি সামনে কোনো ক্লাস যদি আবার পাই তোমাদের ইনশাল্লাহ দেখাই দিতে পারবো। আচ্ছা, সাকিবুল আমিন বলছো যে অনেক ভালো, সামিয়া বলছো অনেক ভালো, যাক আলহামদুলিল্লাহ, তোমাদের ভালো লাগলেই ভালো। তোমাদের এখন আমি একটা মানে কাজ দিব, তোমরা একটা কাজ করবা, সেটা হলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে মানে যেই রকমই লাগুক অনেস্ট একটা রিভিউ দিবা। সেটা কোথায়, মানে আজকের ক্লাসের যেই মোমেন্টটা তোমার ভালো লাগছে সেই মোমেন্টের একটা স্ক্রিন থেকে তোমরা স্ক্রিনশট নিবা, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে ওই কেমন লাগলো ক্লাসটা এটার একটা রিভিউ দিয়ে দিবা, ভালো লাগলে ভালো বলবা, খারাপ লাগলে খারাপ বলবা। কোথায় দিবা? সেটা হচ্ছে তোমাদের যে গ্রুপ এইচএসসি 27 স্টার স্টুডেন্টস, এই গ্রুপটাতে তোমরা একটা রিভিউ দিয়ে দিবা। আজকে তোমাদের কাছে আমার এতটুকুই চাওয়া যে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে সেই অনুভূতিটা জানায় তোমরা আজকের ক্লাসের একটা স্ক্রিনশট নিবা। এই যে চলমান ক্লাসের যে কোনো একটা জায়গায় যেই মোমেন্টটা তোমার ভালো লাগছে স্ক্রিনশট নিবা, নিয়ে তোমরা যেই গ্রুপ থেকে এই ক্লাসটা পাইছো সেখানে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস গ্রুপে একটা রিভিউ দিয়ে দিবা। তো যে যাদের মানে মনে করো বেস্ট 4-5টা রিভিউ তো আসলে অনেক আসে, 20-30টার মতো আসে, তো বেস্ট 5 থেকে 7টা রিভিউ আমি ইনশাল্লাহ অ্যাপ্রুভ করে দিব। আর তোমরা যারা এই কোর্সটা কিনতে চাও তাদের জন্য আমি একটু পরেই একটা ভিডিও দিয়ে দিচ্ছি, সেই ভিডিওর কমেন্ট সেকশনে একটা লিংক দেওয়া থাকবে এবং সেখানে প্রোমো কোড দেওয়া থাকবে, এগুলো ব্যবহার করে তোমরা কিনতে পারবা, ঠিক আছে? আর যাক, তোমরা মানে অনেকেই বলতেছো যে ক্লাসটা তোমাদের ভালো লাগছে, এটা শুনে ভালো লাগতেছে আমার, কারণ একজন শিক্ষকের ওইটাই সফলতা যে শিক্ষার্থীরা তাদের মানে টিচারের পড়া বুঝতে পারতেছে কিনা। আর তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট, যে তোমরা কলেজে উঠছো, এসএসসির পর কলেজে উঠে একটা ফিল হয় যে আমি অনেক বড় হয়ে গেছি, এখন তো কলেজ লাইফ এনজয় করা দরকার, ফ্রেন্ডস নিয়ে মেতে থাকো, এইটা করতে করতে না কলেজ লাইফ হচ্ছে একটা ব্রিজ, তোমার ভবিষ্যতের ব্রিজ, তোমার লাইফটা কোন দিকে যাবে, তুমি কেমন করবা, ওইটা কিন্তু এই কলেজ লাইফে ঠিক হয়ে যাবে। কারণ এরপরে তুমি বিশ্ববিদ্যালয়ে গেলে কিন্তু মানে তোমার লাইফটা মোটামুটি বোঝা যাবে তুমি তো কত দূর যেতে পারবা। সো মানে এইখান থেকে পা পিছলায় গেলে আর ঘুরে দাঁড়ানোটা খুব কঠিন, সম্ভব না আমি তা বলছি না, কিন্তু খুবই কঠিন। এই জন্য একদমই অল্প সময়, এই অল্প সময়টা প্লিজ নষ্ট করো না, সিরিয়াসলি পড়াশোনা শুরু করো। অনেকেই এখনো পড়াশোনাই শুরু করো নাই, কিন্তু অলরেডি কিন্তু সব সাবজেক্টের মানে ভালো স্টুডেন্ট যারা তারা প্রত্যেকেই কিন্তু 2-3 চ্যাপ্টার করে প্রত্যেক পেপারের তাও শেষ করে ফেলছে। সো পড়াশোনাটা চালায় যাও। আর তোমরা যারা পেইড ব্যাচে আসতেছো তাদের সাথে ইনশাল্লাহ নিয়মিতই দেখা হচ্ছে, ফ্রি ক্লাস আমি সামনে কিছু কিছু নিব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।